So I think we are live. Okay. Hi everyone. Welcome to Skill Hub Presents Guided by a Mentor session. So আমার পরিচয় দিয়ে নিচ্ছি ফার্স্টেই। আমি হচ্ছি সুমিত। আই এম দ্য co-founder of Analyze in বাংলাদেশ। এবং এছাড়া আমার আরেকটা ছোট্ট পরিচয় আছে, সেটা হচ্ছে আমার একটা পার্সোনাল ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি প্রোগ্রামিং শেখাই। সো আমি বেসিক্যালি আমার মেইন পরিচয় হচ্ছে আমি একজন প্রোগ্রামার। সো আজকে আপনাদেরকে সেটা নিয়ে আমি কথা বলবো। এবং প্রোগ্রামিং এর অনেকগুলো সেক্টর আছে, আপনারা জানেন যারা আজকে এটা দেখছেন। সো ডেফিনেটলি যারা এই সেশনটা দেখছেন তারা ডেফিনেটলি হয় প্রোগ্রামিং শিখতে চান, অথবা প্রোগ্রামিং শেখার প্রতি আপনাদের মানে অলরেডি প্রোগ্রামার, তারা কিছু ইনস্ট্রাকশন চান। সো এই দুই ক্যাটাগরির মানুষই আমরা ধরে নিচ্ছি যে আজকে আমার সেশনটা দেখছে। সো আজকে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রোগ্রামিং এর বিভিন্ন যে সেক্টরগুলো, সেই সেক্টরগুলোর মধ্যে শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আজকে আমি মেইনলি একটা মানে এখন তো মানে এই ছোট্ট সেশনে তো আসলে ওয়েব ডেভেলপমেন্ট শিখিয়ে ফেলা যাবে না, বাট আমার উদ্দেশ্য থাকবে যে ছোট্ট একটা গাইড প্রোভাইড করা, যে কাজটা আপনাদেরকে স্কিল হাব প্রোভাইড করে। আমি থ্যাঙ্কস টু স্কিল হাব, আমি সবার আগে স্কিল হাবকে থ্যাঙ্কস দিচ্ছি এই কারণে, কারণ এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। কারণ ইন্ডাস্ট্রি প্রফেশনাল যারা আছে তাদেরকে নিয়ে এভাবে মেন্টর মানে একটা মানে এই ধরনের সেশনের আয়োজন করা, এটা ডেফিনেটলি খুবই অ্যাপ্রিসিয়েটেড একটা ব্যাপার। সো আমি পার্সোনালি থ্যাঙ্কস দিচ্ছি স্কিল হাবকে আমাকে এইখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। এবং সেই সাথে যারা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চান বা ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ক্যারিয়ার তৈরি করতে চান, যারা অলরেডি করছেন, হ্যাঁ, তাদের জন্য আজকের আমার মানে আমি আসলে আজকে একটা রোড ম্যাপ শেয়ার করবো আপনাদেরকে। তো রোড ম্যাপের মধ্যে আমি আসলে দেখাবো যে কোন মানে কোন কোন দিকে গেলে আসলে আপনাদের জন্য ভালো হবে। সো স্কিল হাব নিয়ে একটু বলে নেই। স্কিল হাব হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেটা আসলে ইন্ডাস্ট্রি 4.0 নিয়ে কাজ করছে। মানে এখানে স্কিল সেট আমরা জানি যে মানে কারেন্টলি ইন্ডাস্ট্রি 4.0 যে বিভিন্ন মানে রিলেটেড যা যা আমাদের জানা প্রয়োজন, হ্যাঁ, সো এইসব জিনিসগুলো মানুষকে প্রপারলি টিচ করা এবং সেগুলো নিয়ে রেগুলার কন্টেন্ট প্রোভাইড করা, কোর্সেস, তো সবকিছু নিয়ে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু স্কিল হাব যে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নিয়েছে। সো আজকে চলুন আর বেশি কথা না বলে আমার এটা শুরু করে দেই। তো আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার করছি এবং আমি মূলত আপনাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট রোড ম্যাপ ফর 2021 দেখাবো। তো রোড ম্যাপ দেখানোর কারণটা হচ্ছে যে প্রোগ্রামিং নিয়ে যখন আপনি কাজ করতে যাবেন, বা সেটা ওয়েব ডেভেলপমেন্ট হোক, সেটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট হোক, সেটা মেশিন লার্নিং হোক, যেটাই হোক, সো সবার আগে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আপনি মিসগাইডেড হবেন। হ্যাঁ, তো আজকে আমার উদ্দেশ্য হবে যে আপনার সামনে একটা চোখের সামনে একটা একটা পাথ দেখিয়ে দেওয়া, যে দিজ আর দ্য পাথস। সো যে কোনো একটা পাথে আপনি যাবেন, এবং আমার সাজেশন থাকবে মাল্টিপল পাথে না যে একটা একটা করে পাথে যাওয়া। কারণ মাল্টিপল পাথে গেলেই, কারণ প্রোগ্রামিং খুব ইজি জিনিস না। এবং সবার আগে আমি বলে নিচ্ছি, প্রোগ্রামিং ইজ নট ফর এভরিওয়ান। হ্যাঁ, এর মানে এই নয় যে প্রোগ্রামিং শুধুমাত্র সিএস গ্রাজুয়েটদের জন্য, সেটাও না। কিন্তু প্রোগ্রামিং সব মানুষকে দিয়ে হয় না। বিকজ প্রোগ্রামিং এর জন্য সবার আগে যে জিনিসটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ধৈর্য। ধুমধারাক্কা ভাবে শুরু করে দিলে প্রোগ্রামার মানে কখনোই হওয়া যাবে না, হওয়া যাবে, বাট সেটা হবে হচ্ছে আসলে ওই যে 2 দিনের প্রোগ্রামার আর কি। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, যেটাকে আসলে আপনার ক্যারিয়ার বিল্ড আপের জন্য যে যে লেভেলে স্কিল প্রয়োজন, সেই লেভেলে যেতে পারবেন না। সো আজকে আমার উদ্দেশ্যটা থাকবে আপনাদেরকে সেই দিকেই গাইড করা। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। সো আমি আপনাদের সামনে আজকে একটা মাইন্ড ম্যাপ মেইনলি দেখাবো। সো এই মাইন্ড ম্যাপটা আমি পরবর্তীতে সবার লাস্টে এটা লিঙ্ক আমি দিয়ে দিব। সো আপনারা পরে পেয়েও যাবেন, বাট আমি এখন একটা একটা করে এটা ডেসক্রাইব করছি আপনাদেরকে, যে আসলে কোন দিকে আপনারা যাবেন, কোথা থেকে শুরু করবেন, কিভাবে সবকিছু হবে। সো সবার আগে আপনার রোড ম্যাপে আপনার অনেকগুলো দিকে আপনি যেতে পারেন। একটা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে আপনি যেতে পারেন ফ্রন্ট এন্ডের দিকে, ফ্রন্ট এন্ডের দিকে যেতে পারেন, অথবা ব্যাক এন্ডের দিকে যেতে পারেন। তো ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডের মধ্যে ডিফারেন্স কি? আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, তখন সেই ওয়েবসাইটের যে চেহারাটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফ্রন্ট এন্ড। সো এই ফ্রন্ট এন্ড নিয়ে মানে যারা কাজ করতে চান তারা ফ্রন্ট এন্ড পাতে যেতে পারেন। আবার যারা চান যে না, আমি ডিজাইনে ভালো না, আমার ইউজার এক্সপিরিয়েন্স নিয়ে এতটা আমি এফিসিয়েন্ট না, রাদার আমি লজিক নিয়ে কাজ করতে পছন্দ করি, হ্যাঁ, আমার ক্যালকুলেশন ভালো লাগে, বা আমার বিভিন্ন ধরনের কমপ্লেক্স জিনিস নিয়ে কাজ করতে ভালো লাগে, এবং ব্যাক এন্ডে থাকতে, তাহলে আপনার জন্য পাথ হচ্ছে ব্যাক এন্ড। আবার আপনি চাইলে দুইটা একসাথে শিখে ফুল স্ট্যাকেও চলে যেতে পারেন। সো আমি শুরু করছি ফ্রন্ট এন্ড পাথটা নিয়ে। সো এই যে ফ্রন্ট এন্ড পাথটা, এইটা মানে সবার আগে শুরু হবে এইচটিএমএল দিয়ে। সো আপনি যাই করেন না কেন, ওয়েবে কাজ করতে গেলে আপনাকে সবার আগে এইচটিএমএল শিখতেই হবে, ঠিক আছে? সেটা আপনি ব্যাকএন্ড ইনফ্যাক্ট আপনি যদি যেতে চান, তবুও আপনাকে আসলে একটু না একটু এইচটিএমএল শিখতে হবে। বিকজ আমরা যে ওয়েব পেজ আলটিমেটলি ব্রাউজারে দেখতে পাই, সেটার এট দ্য এন্ড অফ দ্য ডে
আমাদের সামনে এইচটিএমএল আসে, ঠিক আছে? সো এইচটিএমএল হচ্ছে, এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না, এটাকে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলা হয়, হ্যাঁ। বাট স্টিল এখানে সিনট্যাকটিক অনেক ব্যাপার আছে, যে সিনট্যাক্স গুলো লিখলে আমাদের ব্রাউজার বুঝতে পারে যেটা আসলে কি স্ট্রাকচার দিবে আপনাকে। সেটা হতে পারে কোনো ডিভ, একটা বক্স, সেটা হতে পারে কোনো প্যারাগ্রাফ, সেটা হতে পারে কোনো লিঙ্ক, এনিথিং। সো এইচটিএমএল শিখতে গেলে আপনাকে বেসিক স্ট্রাকচার, হ্যাঁ, এইচটিএমএল এর বিভিন্ন ট্যাগ, এইচটিএমএল এর বিভিন্ন অ্যাট্রিবিউট বলতে আমি বোঝাচ্ছি, যেমন ট্যাগ বলতে কি বোঝায়, যেমন ইমেজের জন্য আপনাকে আইএমজি ট্যাগ ইউজ করতে হবে। আর ইমেজের অ্যাট্রিবিউট হচ্ছে কি, ইমেজের একটা সোর্স দিতে হবে, হ্যাঁ, যে কোন মানে ইমেজটা কোথায় আছে। সো এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আপনাকে ফার্স্টে এইচটিএমএল শিখে বুঝতে হবে। তো এইচটিএমএল শেখার জন্য বেস্ট রিসোর্স হচ্ছে W3 স্কুলস। আমি একটু একটু করে কিছু কিছু ক্ষেত্রে আমি রিসোর্সের নামও বলে দিব যেটা আমি প্রেফার করি। তো এবং মানে সেই সাথে যখন আমি রোড ম্যাপটা শেয়ার করব, তখন এখানে আপনারা লিঙ্কে ক্লিক করলেও আসলে পেয়ে যাবেন যে আমি কোন রিসোর্সটা সাজেস্ট করেছি। সো এনিওয়েজ, এইচটিএমএল শেখার পর আপনাকে, এরপরে আপনি মোটামুটি এইচটিএমএল যেই শিখে যাবেন, আপনাকে সাথে সাথে সিএসএস এ চলে যেতে হবে। কারণ এখন আমরা যে যুগে আছি, সেখানে আপনার শুধুমাত্র এইচটিএমএল দিলে আপনার ওয়েবসাইটের চেহারা খুবই বিচ্ছিরি হবে, খালি কিছু বক্স, বর্ডার এইসব দেখা যাবে। বাট সিএসএস লাগবে যেটা আপনার ওয়েবসাইটকে খুব সুন্দর করবে। কারণ আমরা 2021 এর কথা বলছি, যখন ইন্ডাস্ট্রি কোথায় আছে বোঝেন। তো আপনার যে ওয়েবসাইট গুলো মানুষ দেখবে, দেখতে খারাপ হলে মানুষ ওয়েবসাইটে আসবেই না। তো ওয়েবসাইটকে সুন্দর করা, গুড ইউজার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য সিএসএস হচ্ছে বেস্ট থিং। সো সিএসএস কি করে? সিএসএস হচ্ছে স্টাইলিং করে আপনার ওয়েব পেজকে। সো সিএসএস এর অনেকগুলো জিনিস আছে, আমরা বিশেষ করে সবাই আমরা কথা বলি রেসপন্সিভ ডিজাইন নিয়ে, হ্যাঁ। রেসপন্সিভ ডিজাইন ইজ কন্ট্রোল বাই সিএসএস, ঠিক আছে? সো সিএসএস একটা সময় ছিল শুধুমাত্র কিছু কালার টালার এসব নিয়ে, বাট এখন সিএসএস অনেক মডিফাইড হচ্ছে। সিএসএস নিয়েও আসলে ভালো কাজ, আপনি যদি শুধুমাত্র এইচটিএমএল এবং সিএসএস অত্যন্ত বস লেভেলে পারেন, আপনার সামনে যাওয়ারই দরকার নাই। আমি বলছি, কারণ অ্যাজ এ ইন্ডাস্ট্রি প্রফেশনাল আমি বলছি, শুধু ভালো রেসপন্সিভ সিএসএস এবং এইচটিএমএল নিয়ে কাজ করে ওয়েব পেজ বানাতে পারে এরকম লোকের সংখ্যা বাংলাদেশে খুব কম আছে, ঠিক আছে? যখন আমরা সত্যিকার অর্থে স্কিল খুঁজতে যাই তখন পাই না। হ্যাঁ, সবাই মনে করে আরে দূর, সিএসএস তো খুব সহজ, এইচটিএমএল তো খুব সহজ, বাট স্কিলড, হ্যাঁ, মানে ধামাধাম দু একটা পেজ বানায় ফেলাটাকে আসলে স্কিল বলা হয় না। কিন্তু যদি আমি পারফেকশন লেভেলে যেতে চাই, সেই লেভেলে যেতে গেলে কিন্তু সিএসএস নিয়েও ভালো পড়াশোনা করা লাগবে, ঠিক আছে? শুধু তাই নয়, সেই জন্য সিএসএস এর বেশ কিছু জিনিসপাতি আছে, যেমন বেসিক্স তো আপনাদেরকে শিখতেই হবে। এক্ষেত্রেও W3 স্কুলস হচ্ছে বেস্ট সোর্স, সেটার লিঙ্ক আমি দিয়ে দিয়েছি এটার সাথে। প্লাস রেসপন্সিভ ডিজাইনের জন্য আমরা 3 ধরনের ওয়েতে যেতে পারি। একটা হচ্ছে মিডিয়া কোয়েরি হতে পারে, সেটা ফ্লেক্স বক্স হতে পারে, অথবা সিএসএস গ্রিড হতে পারে। আমি পার্সোনালি যেটার সামনে লাভ দেখবেন সেটা হচ্ছে আমার প্রেফারেন্স। তো সিএসএস গ্রিড হচ্ছে আমার কাছে বেস্ট মনে হয়। এছাড়া ফ্লেক্স বক্স আছে, হ্যাঁ, প্লাস এমনি নর্মাল মিডিয়া কোয়েরি লেআউট, এটা তো আছেই। যে ওয়েতেই যান, বাট আপনাকে অবশ্যই রেসপন্সিভ ডিজাইন শিখতে হবে। আচ্ছা, এছাড়া সিএসএস এর অন্যান্য যে মানে কন্টেন্টের ক্ষেত্রে যদি আসি, নেভিগেশন কিভাবে হয় একটা ওয়েবসাইটের, তারপরে হচ্ছে মানে আমি যে কন্টেন্টটাকে দেখাবো সেটাকে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ ওয়েতে দেখানো যায়, ঠিক আছে? সিএসএস দিয়ে কিছু টুকটাক অ্যানিমেশনও করা যায়, হ্যাঁ, ট্রানজিশন করা যায়, সেই জিনিসগুলো কিভাবে করা যায়, ঠিক আছে? ইমেজ যেগুলো দেখাবেন সেগুলোকে কিভাবে রেসপন্সিভ ওয়েতে দেখানো যায়, এইসব জিনিসপাতি আপনাকে সিএসএস এর মধ্যে আপনাকে সিএসএস ল্যাঙ্গুয়েজটা প্রোভাইড করবে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা আমার মোস্ট ফেভারিট ল্যাঙ্গুয়েজ, সেটা আসছে। এইটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এরপরে আপনি যে এইচটিএমএল সিএসএস একটা লেভেলে শিখে যাবেন, সাথে সাথে আপনি জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করবেন। জাভাস্ক্রিপ্ট হচ্ছে ওয়েবের ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন বাঙালি, আমরা যেরকম বাংলায় কথা বলি, ওয়েব আসলে জাভাস্ক্রিপ্টের ল্যাঙ্গুয়েজটাই শুধুমাত্র বুঝতে পারে, মানে ওর মাদার টাং হচ্ছে জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? সো যত যাই বলেন না কেন, দুনিয়া উল্টায় ফেলানো ল্যাঙ্গুয়েজ শেখেন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়েবকে বোঝাতে হলে জাভাস্ক্রিপ্ট লাগবে। হ্যাঁ, অনেকে এখন বলতে পারেন যে রিসেন্টলি ওয়েব অ্যাসেম্বলি এসছে, হ্যাঁ, সো ওয়েব অ্যাসেম্বলির ব্যাপারটা আলাদা, হ্যাঁ, তো সেটা আমি বলবো সামনে। বাট জাভাস্ক্রিপ্ট স্কিল, ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে অবশ্যই জাভাস্ক্রিপ্ট স্কিল লাগবে, এবং সেজন্য ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট আপনাকে আগে শিখতে হবে। এবং সেখানে এবার জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যা যা থাকে সবই আপনাকে জানতে হবে। এটার ভ্যারিয়েবল, তারপরে এটার বিভিন্ন ধরনের কোড সিনট্যাক্স, হ্যাঁ, তারপরে মেমোরি, হ্যাঁ, এইসব জিনিস নিয়ে আপনাকে জানতে হবে। প্লাস আপনি যদি ডিপ লেভেলে যেতে চান, তাহলে জাভাস্ক্রিপ্টের কনসেপচুয়াল ব্যাপারগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, যেমন মডুলার জাভাস্ক্রিপ্ট, প্রোটোটাইপ, স্কোপ, ক্লোজার, এগুলো নিয়ে আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে, লার্ন উইথ সুমিত নামে, আমি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে। তো সেই চ্যানেলে যে আমি খুব কনসেপচুয়াল, যেগুলো কেউ শেখায় না, খুব ডিটেলে শেখায় না, সেগুলো আমি শেখাই টুকটাক। সো একদম ফ্রি রিসোর্স, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। এছাড়াও W3 স্কুলস তো আছেই, হ্যাঁ, যেটাকে আমি সবচেয়ে প্রেফার করি। তো সেটাও আপনারা সেখানে যে এই জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া নিতে হবে। সো জাভাস্ক্রিপ্টের
স্কিল হচ্ছে ওয়েবের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমরা বেসিক ফ্রন্ট এন্ড আপনার কাভার হয়ে গেল। এখন এইটুকু যদি আপনি জানেন, বেসিক জাভাস্ক্রিপ্ট, সিএসএস এবং এইচটিএমএল, তাহলে আপনি একটা সুন্দর ওয়েবসাইট বানাতে পারবেন, স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে পারবেন। স্ট্যাটিক, স্ট্যাটিক মানে কি? ওয়েবসাইটের কন্টেন্ট গুলো সবসময় স্ট্যাটিক থাকে, মানে ডায়নামিক না। লাইক কি বলবো, যেমন একটা ব্লগ কিন্তু ডাইনামিক ওয়েবসাইট। কারণ কি? ধরেন আপনি বললেন যে এই ব্লগটা এই পার্ট, মানে এই ব্লগের এই কন্টেন্টটা শুধুমাত্র এই ইউজার দেখতে পারবে। তো সেই ক্ষেত্রে আমি এটা একটু জুম করছি, হয়তো আপনাদের দেখতে একটু প্রবলেম হচ্ছে, সো আমি একটু জুম করলাম। ওকে, সো যখনই কোনো স্ট্যাটিক ওয়েবসাইটের কথা যেটা বলছিলাম, যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের তফাৎ হচ্ছে, ডাইনামিক ওয়েবসাইট ইউজারের উপর বেস করে কন্টেন্ট চেঞ্জ করতে পারে, ঠিক আছে? যেমন একটা ব্লগ আপনি ধরে নিলেন যে আপনি চাচ্ছেন যে আপনার ব্লগটা হচ্ছে প্রাইভেট ব্লগ, সো সেখানে অমুক ইউজার অমুক কন্টেন্ট দেখতে পারবে। সো এরকম যদি কেস হয়, সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় ডাইনামিক ওয়েবসাইট। তো আপনি যেহেতু এখন এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের বেসিক জানেন, আপনি এই মুহূর্তে ডাইনামিক ওয়েবসাইট বানানোর মতো অবস্থায় নাই, আপনাকে এখন স্ট্যাটিক ওয়েবসাইট বানাতে হবে। কিন্তু আপনি যদি খুব, যেমন আমি যদি বলি যে বিভিন্ন টেমপ্লেট যে বানানো হয়, সেই টেমপ্লেট গুলো যে মার্কেট প্লেসে থাকে, অনেক বড় বড় কোম্পানি আছে না, তাই না? বাংলাদেশে ইনফ্যাক্ট আছে। সো এই যে খুব বিউটিফুল একটা থিম বানাতে চান আপনি, হ্যাঁ, সেই থিমটা কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারেন। এবং শুধু এই, যদি আপনি খুব ভালো এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট স্কিল থাকে আপনার, সো এই তিনটা দিয়ে কিন্তু আপনি টেমপ্লেট বানিয়ে একটা স্ট্যাটিক ওয়েবসাইট লঞ্চ, মানে একটা টেমপ্লেট মার্কেট প্লেসে দিয়ে দিতে পারেন। সেটা অন্যজন কিনে সেটাকে ডাইনামিক বানিয়ে ফেলতে পারে, বানিয়ে ফেলে কাজ করতে পারে। সো এইটুকু জানলেও কিন্তু আপনি একজন ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন, যদি আপনি খুব প্রপারলি এই তিনটা জিনিস জানেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি? এরপরে প্রশ্ন আসে যে আপনি যেটুকু জানলেন এটাকে তো কোথাও হোস্ট করতে হবে। ধরেন আপনি একটা নিজের পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট বানালেন এই এই স্কিল সেট দিয়ে, খুবই বিউটিফুল, আপনি খুব ভালো ডিজাইন করতে পারেন, মানে করে খুব সুন্দর একটা মানে ইউজার ইন্টারফেস নিয়ে আপনি এটা বানিয়ে ছেড়ে দিলেন। তাহলে এটাকে তো হোস্ট করতে হবে, না হলে পৃথিবীর অন্যান্য মানুষজন দেখবে কি করে? আপনি যতক্ষণ আপনার নিজের মেশিনে দেখছিলেন, সেটা করার জন্য আমাদের হোস্টিং প্রয়োজন হবে। সো হোস্টিং এর জন্য আমাদের কারেন্টলি যে স্কিলটা আমি বললাম, সেই স্কিলের জন্য নর্মালি কি বলবো, এডাব্লিউএস বা এরকম বিগ শটের নাম আমি বলবো না, সেই ক্ষেত্রে আরো এই ধরনের মানে স্ট্যাটিক ওয়েবসাইট হোস্ট করার জন্য উই ক্যান ডু নর্মাল শেয়ার্ড হোস্টিং যেগুলো আছে, লাইক হোস্টগ্যাটর, ব্লু হোস্ট, হ্যাঁ, ইনফ্যাক্ট গোড্যাডি আছে। সো তাদের খুবই চিপ প্ল্যান আছে, সেগুলো আমি সাজেস্ট করবো আপনাদেরকে, সেখানে আপনারা ওয়েবসাইট হোস্ট করতে পারেন। আরেকটা জিনিস যেটা আমি প্রেফার করি, সেটা হচ্ছে আপনি যদি মোটামুটি, আপনি যদি গিট এবং গিটহাব মানে এই ধরনের টুলস নিয়ে, মোটামুটি গিট নিয়ে কাজ করতে পারেন, হ্যাঁ, আপনার ধরেন শেল নিয়ে কাজ করতে পারেন, এই ধরনের টুকটাক যদি পারেন, সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে নেটলিফাই। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি, অলমোস্ট ফ্রি, মানে একটা মানে কি বলবো, এটার ফ্রি প্যাকেজটা অনেক বেশি আসলে লিবারেল। সো নেটলিফাই ইউজ করলে আপনারা সুপার ফাস্ট ওয়েবসাইট হোস্ট করে ফেলতে পারবেন উইদাউট এনি কস্ট। কিন্তু আপনাকে সেই ক্ষেত্রে কিছু নেটলিফাইয়ের কিছু ডকুমেন্টেশন ফলো করে আপনাকে সেই অনুযায়ী আগাতে হবে। সো স্ট্যাটিক ওয়েবসাইট হোস্টিং এর জন্য, মানে যেটাকে জ্যামস্ট্যাকও বলা হয়, ঠিক আছে, মানে জ্যামস্ট্যাক ওয়েবসাইট বানানোর জন্য আপনারা আসলে নেটলিফাই হোস্টিং ইউজ করতে পারেন। সো এই গেল আপনার বেসিক ফ্রন্ট এন্ড পার্ট। এই অবস্থায় আপনার ডিসিশন নেওয়ার সময় হতে পারে। আপনি মনে করতে পারেন বেসিক ফ্রন্ট এন্ড তো শিখলাম, এটা তো মোটামুটি বুঝতে পেরেছি, কিন্তু আপনার ব্যাক এন্ডে ইন্টারেস্ট আছে আসলে। আপনি এই জায়গা থেকে ব্যাক এন্ডে চলে যেতে পারেন, এরপরে মানে বেসিক ব্যাক এন্ডে চলে যেতে পারেন এই পাথে। কিন্তু আমি সাজেস্ট করব যে যারা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার, মানে ফ্রন্ট এন্ডে স্পেশালাইজেশন মানে খুঁজছেন, তারা এটার পরে অবশ্যই চলে যাবেন এই পাথে। সেখানে যে আমরা অ্যাডভান্সড ফ্রন্ট এন্ডে আসবো। অ্যাডভান্স, আমি ব্যাক এন্ডের পরে যাচ্ছি, আগে ফ্রন্ট এন্ডটা শেষ করে ফেলছি। এটা সম্পূর্ণ আপনাদের চয়েসের উপর ডিপেন্ড করে, বাট আমার প্রেফারেন্স, মানে আমার সাজেশন থাকবে বেসিক ফ্রন্ট এন্ড শেখার পর অ্যাডভান্স ফ্রন্ট এন্ডেও যাওয়া উচিত। তারপরে অ্যাডভান্স ফ্রন্ট এন্ডে আসার পর আপনি তো অলরেডি এইচটিএমএল, সিএসএস কিছু জানেন, হ্যাঁ, এইবার আপনাকে যেটা জানতে হবে, সিএসএস নিয়ে আপনি কাজ করলেন, সিএসএস এর একটু আপার লেভেলে যেতে হবে আপনাকে। কারণ আপনি যখন অ্যাডভান্স ফ্রন্ট এন্ডে যাবেন, তখন আপনি যখন কোনো টিমে প্রোডাকশনে কাজ করবেন, তখন প্রোডাক্টিভিটি ফ্যাক্ট হয়ে যাবে, ঠিক আছে? সো সেই সময় আপনাকে বিভিন্ন বিল্ড টুলস, হ্যাঁ, বিভিন্ন ধরনের টুলস নিয়ে কাজ করতে হবে, কারণ আপনি যখন টিমে কাজ করছেন, হ্যাঁ। তো সেই সময় আপনি কি করতে পারেন, যে সিএসএস নিয়ে আপনি কাজ করছেন, সিএসএস এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে, হ্যাঁ, সিএসএস এর ফ্রেমওয়ার্কের মধ্যে বুটস্ট্র্যাপ আছে, খুবই নাম করা, হ্যাঁ, কাজ করে না থাকেন হয়তো, কিন্তু বুটস্ট্র্যাপের নাম অনেকেই শুনেছেন। সো এবং সবচেয়ে বড় কথা, সিএসএস এর ফ্রেমওয়ার্ক আপনার হয়তো প্রয়োজনই হবে না, কারণ এখন গ্রিড এবং ফ্লেক্স বক্স আছে, যেটা দিয়ে আপনি নিজেও করতে পারবেন। বাট আই উড সাজেস্ট যে বুটস্ট্র্যাপ বা এই ধরনের সিএসএস ফ্রেমওয়ার্ক শেখা। তো কারেন্টলি আমার ফেভারিট হচ্ছে
টেইলউইন্ড সিএসএস, যেটা খুবই মানে এটা রিলেটিভলি নিউ বাট ইটস ভেরি পাওয়ারফুল। হ্যাঁ, একটু ডিফারেন্ট সিনট্যাক্স। যারা বুটস্ট্র্যাপ নিয়ে কাজ শুরু করেননি, যারা বুটস্ট্র্যাপ অলরেডি শেখা শুরু করেননি, তাদেরকে আমি সাজেস্ট করব টেইলউইন্ড সিএসএস শেখার জন্য, হুইচ ইজ অসাম। এছাড়া পালমা নামে আরেকটা আছে, ম্যাটেরিয়ালাইজ আছে, হ্যাঁ, এরকম অসংখ্য সিএসএস ফ্রেমওয়ার্ক আছে। এবং সবচেয়ে যে জিনিসটা আমি সাজেস্ট করব এখানেও, সিএসএস হোক আর যে কোনো জায়গায় হোক, ওয়েবে এত বেশি অপশন আছে, এত বেশি ডাইনামিক একটা এরিয়া, শেখার এত বেশি স্কোপ এবং এত বেশি অপশন, যে আপনাকে বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে ডাইভার্ট করবে। যে মানুষটা টেইলউইন্ড সিএসএস নিয়ে মজা পায়, সে আপনাকে বলবে টেইলউইন্ড ইজ বেস্ট। যে বুটস্ট্র্যাপ নিয়ে মজা পায়, সে বলবে বুটস্ট্র্যাপ ইজ বেস্ট। আসলে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কের নিজস্ব নিজস্ব কিছু বেস্ট জিনিস আছে। সবাই কোনোটাই 100% সবকিছু নিয়ে বেস্ট না, ঠিক আছে? তো আপনার পার্সোনাল চয়েসটা হচ্ছে ইম্পর্টেন্ট। আপনি যে কোনো একটা পাথ ফলো করবেন এবং সেটা 100% শিখবেন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। সো এই জন্য, কারণ ওয়েবে আসলে আপনি সবার আগে যেটা হবেন কনফিউজড হতে 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 দেখবেন 1 বছর চলে গেছে, আপনি কিছু শিখতে পারেননি। সবকিছুর মধ্যে একটু একটু করে হাত দিয়ে রেখেছেন, কোনোটাই শেষ হয়নি। সো আমি এখানে লাভ দিয়ে রেখেছি, মানে এটা আমার পার্সোনাল প্রেফারেন্স, এর মানে এই নয় যে আপনাকে সেটা ফলো করতে হবে, সেটা একটা কথা। তো সিএসএস ফ্রেমওয়ার্ক জানলেন। এছাড়া সিএসএস এর বিভিন্ন প্রি কম্পাইলার্স আছে, যেমন স্যাস, হ্যাঁ, তারপরে লেস, এগুলো আছে। তো স্যাস শেখাটা অনেক ক্ষেত্রে জরুরি হয়, কারণ সিএসএস নিয়ে যারা এক্সটেন্সিভ লেভেলে কাজ করতে চান, তারা সিএসএস কে যদি ডাইনামিক্যালি করতে চান, লাইক সিএসএস এর মধ্যে আপনি কিছু ভ্যারিয়েবল দিতে চান, হ্যাঁ, সিএসএস এর কালার, ধরেন আপনি একটা সিএসএস দিয়ে ডিজাইন করেছেন, পুরো সাইটের থিম হচ্ছে ব্লু, সাইটে অনেক কিছু আছে ব্লুইশ, হ্যাঁ, এখন আপনাকে ক্লায়েন্ট বলে দিল, ভাই আমার কোম্পানির লোগো চেঞ্জ হয়ে গেছে, এবার কিন্তু লাল বানাতে হবে সাইটকে। তো আপনি কি এখন বসে বসে সবগুলোতে আপনাকে জায়গায় জায়গায় গিয়ে গিয়ে হাজার হাজার সিএসএস লাইনের মধ্যে কালার কোড চেঞ্জ করতে হবে? সেটা না করে যদি আপনি একটা ভ্যারিয়েবল ইউজ করতে চান, যে না আমার কিছু ভ্যারিয়েবল, কিছু কালার কোডস আছে, সেই কোডসগুলো সেই কোডগুলো আসলে আমরা ইয়ে করতে চাই, কি বলবো, ডাইনামিক্যালি আমরা ভ্যারিয়েবলের মাধ্যমে সেট করতে চাই, সেটা করার জন্য আমরা স্যাস ইউজ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, সম্ভবত আমি রিকোয়েস্ট পাচ্ছি যে এটাকে আরো জুম করতে, যদি আমার মেশিনে আসলে অনেক জুম দেখাচ্ছে। তো এনিওয়েজ, তো গেল, তারপরে হচ্ছে ফ্রেমওয়ার্ক গেল, সিএসএস এর বিভিন্ন জিনিসপাতি গেল। এবার হচ্ছে আমরা বিল টুল নিয়ে কথা বলতে পারি। বিল টুলের মধ্যে, ফ্রন্ট এন্ডের বিল টুলের মধ্যে, ওই যে আগেই বললাম, গিট এবং গিটহাব, এটা হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট স্কিল। হ্যাঁ, তো এটা আসলে প্রোগ্রামারদের জন্য লাগবেই। প্রোগ্রামারদেরকে আর কোনো টুল আপনার জীবনে থাকুক বা না থাকুক, যতদিন প্রোগ্রামার হিসেবে কাজ করবেন, গিট এবং গিটহাব আপনার সাথে থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে শেখাই লাগবে। এছাড়া হ্যাঁ, বিভিন্ন টাস্ক রানার থাকে, যেমন এনপিএম, নাম শুনে থাকবেন অনেকে, নোট প্যাকেজ ম্যানেজার, তারপরে গাল্প আছে, হ্যাঁ, এরা হচ্ছে টাস্ক রানার, আপনার কিছু টাস্ক অটোমেশন করে দেয়, হ্যাঁ, আপনার কিছু বিভিন্ন স্ক্রিপ্ট, এইগুলোর মাধ্যমে আপনি কিছু কাজ অটোমেট করতে পারবেন। যেমন আপনার সিএসএস, আপনি আপনি স্যাসে কাজ করেছেন, সেটাকে সিএসএস এ কনভার্ট করবেন। এই ধরনের কাজগুলো বারবার আপনি ম্যানুয়ালি না করে, আপনি ইউ ক্যান ইউজ গাল্প অর এনপিএম স্ক্রিপ্ট, যেটা দিয়েই হোক আপনি চাইলে স্ক্রিপ্ট রান করতে পারেন। আচ্ছা, এছাড়া আপনি যখন কোড করবেন, কোড করার সময় আপনার বিভিন্ন লিন্টার এবং ফরম্যাটার প্রয়োজন হবে। লাইক আপনি যখন কোড করবেন, আমরা যে কোডাররা, আমরা কিন্তু এলোপাথারি কোড করি না, আমাদের কোডের একটা সুন্দর অ্যালাইনমেন্ট থাকে, ঠিক আছে? তো সেই অ্যালাইনমেন্ট এবং অন্যান্য জিনিসপাতি নিয়ে কাজ করার জন্য আমাদেরকে আসলে বিভিন্ন লিন্টার এবং ফরম্যাটার ইউজ করতে হবে। এগুলো নিয়েও আপনারা যদি ডিটেলে জানতে চান, সেটার জন্য আমার চ্যানেলে এটা নিয়ে ভিডিও আছে, এছাড়া গুগলে সার্চ করলেই পাবেন। তো এটা তো আছেই। আচ্ছা, সেই লিন্টার এবং ফরম্যাটারের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে ইএসলিন্ট, এবং ফরম্যাটারের মধ্যে সবচেয়ে পপুলার হচ্ছে প্রিটিয়ার। এছাড়া মডিউল বান্ডেলার বলে একটা জিনিস আছে, আপনি ওয়েবসাইট বানিয়েছেন, সুন্দর করে বানিয়েছেন, ওয়েবসাইটের পারফরমেন্স, স্পিড খুবই ইম্পর্টেন্ট। সো স্পিডের জন্য আপনাকে কি করতে হয়, আমাদেরকে যে এইচটিএমএল কোডটা আমরা লিখেছি বা সিএসএস লিখেছি, সেগুলো অনেক লাইন হয়, অনেক বড় বড় কোড হয়ে যায়, হ্যাঁ। তো সেই দেখা যায় যে কোডের সাইজই কয়েক মেগাবাইট হয়ে গেছে। তো সেটাকে বান্ডেল করে ছোট করে আনতে হয়, সিঙ্গেল করে ফেলতে হয়, এক লাইনে করে ফেলতে হয়, হিজিবিজি করে ফেলতে হয়, অফুস্কেট করে ফেলতে হয়। এই ধরনের কাজগুলো করে মডেল বান্ডেলার। আমি কাজ করব ঠিকঠাক আমার মতো, আমি হিউম্যানলি দেখবো সব ঠিকঠাক, ফাইনালি যখন প্রোডাকশনে দিব তখন আমি বান্ডেল করে দিয়ে দিব, ঠিক আছে? সিম্পল। তো এই ধরনের বান্ডেলারের মধ্যে ওয়েব প্যাক আছে, পার্সেল আছে। আমি পার্সোনালি পার্সেল লাইক করি। সো এনিওয়ান, ওয়েব প্যাক সবচেয়ে পপুলার, আপনারা চাইলে ওয়েব প্যাক ইউজ করতে পারেন। ওকে, সো এটা গেল হচ্ছে মোটামুটি ফ্রন্ট এন্ডের এইটুকু একটা অ্যাডভান্স লেভেলের টুলস নিয়ে বললাম। এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্রন্ট এন্ডের ব্যাপার, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। আপনাকে ফ্রন্ট এন্ডে, একটা সময় ছিল যখন ফ্রন্ট এন্ড ডেভরা কমিউনিটিতে খুবই ছোট ফিল করতো নিজেদেরকে, যে আমরা শুধু ডিজাইন নিয়ে কাজ করি। বাট জাভাস্ক্রিপ্ট ইজ এ ল্যাঙ্গুয়েজ যেটা আসলে ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ককেও আসলে এই উপরে নিয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের বেতন ব্যাক এন্ড ইঞ্জিনিয়ারের থেকে বেশি, যদি ইফ ইউ আর এ ভেরি গুড ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ার। সো সেইখানে যে রোলটা প্লে করে আসলে, সেটা হচ্ছে আপনার ফ্রেমওয়ার্কের উপরে দক্ষতা।
সো আপনি জাভাস্ক্রিপ্টের খুবই পপুলার অসংখ্য ফ্রেমওয়ার্ক আছে, বাট সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্ক হচ্ছে রিঅ্যাক্ট জেএস, যেটা ইজ অ্যাকচুয়ালি ডেভেলপড বাই ফেসবুক। ফেসবুকের যে ওয়েবসাইটটা আমরা দেখি সেটা রিঅ্যাক্ট জেএস এ বানানো। তারা তাদের নিজস্ব সিস্টেমে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ঠিক বলবো না, জাভাস্ক্রিপ্টেরই একটা লাইব্রেরি এটা। সো এই লাইব্রেরিটা তারা তৈরি করেছেন নিজেদের ওয়েবসাইট বানানোর জন্য, বানানো হয়ে গেছে, এখন কমিউনিটিতে কিছু দেওয়ার জন্য তারা এটাকে ওপেন সোর্স করে দিয়েছে। নাও রিঅ্যাক্ট জেএস উই ক্যান ইউজ দ্যাট, এবং আমরা তাদের ওই টেকনোলজিটা ইউজ করে, লাইব্রেরিটা ইউজ করে আমরাও ফ্রন্ট এন্ড বানাতে পারি, ঠিক আছে। সো হুইচ ইজ ভেরি পারফরমেন্ট। এবং রিঅ্যাক্ট ছাড়াও আরো অপশন আছে, ভিউ আছে, ভেল্ট আছে, অ্যাঙ্গুলার আছে। অ্যাঙ্গুলার ইজ ওন বাই গুগল, Svelte is not on, Svelte or Vue এই দুইটা তেমন একটা বড় কোনো কোম্পানি ব্যাক করে না, বাট Vue is very popular, ঠিক আছে। সো Vue.js ক্যান বি এ ভেরি গুড চয়েস। এটাও আমি বলবো যে রিঅ্যাক্ট অর Vue যে কোনো কিছু আপনারা নিতে পারেন। সাথে এখন কানে বাতাস দিচ্ছে হচ্ছে Svelte। সো Svelte রিলেটিভলি নিউ, বাট আমার এবং খুবই ভালো একটা কি বলবো লাইব্রেরি, হ্যাঁ, বাট এটাকে আমি লাইব্রেরি বলবো না। Svelte is kind of a compiler, হ্যাঁ। সো এটা বেসিক্যালি, এটা এই ডিটেলে আমি এখন যাচ্ছি না, কারণ কম্পাইলারের ডিটেলসে গেলে আসলে ভাই আজকের এটা অনেক বড় হয়ে যাবে। বাট যদি ডিসিশন মেকিং এর কথা বলেন, আমি বলবো যে ডিসিশন মেকিং এর সময় কয়েকটা জিনিস ইম্পর্টেন্ট, নট অনলি পারফরমেন্স ইজ দ্য ফ্যাক্ট, আপনার কয়েকটা ফ্যাক্ট কাজ করে। যেমন একটা হচ্ছে ডেভেলপার ফ্রেন্ডলিনেস। ডেভেলপার ফ্রেন্ডলিনেস সবগুলাই, প্রত্যেকটাই ডেভেলপার ফ্রেন্ডলি। এরপরে যেটা কাজ করে, সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করে, পারফরমেন্স, সেটাও মোটামুটি সবগুলোর সেম, হ্যাঁ। যদিও বেল্ট আমি বলবো সবচেয়ে পারফরমেন্ট, কিন্তু একটা জায়গায় গিয়ে আপনি যে জায়গাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট। রিঅ্যাক্ট অনেক দিন ধরে আছে, প্লাস রিঅ্যাক্ট ইজ ব্যাকড বাই ফেসবুক, এবং দে আর কনস্ট্যান্টলি কম্পিটিং উইথ অ্যাঙ্গুলার, সো বা ভিউ। সো তারা চাচ্ছে যেভাবেই হোক তাদের রিঅ্যাক্টটাকে পপুলার করতে। সো ফেসবুক ইজ কন্টিনিউয়াসলি আপগ্রেডিং রিঅ্যাক্ট এবং সবসময় ভ্যালু অ্যাড করছে। সো যার কারণে, এবং সেই সাথে রিঅ্যাক্টের বিশাল একটা কমিউনিটি তৈরি হয়েছে। রিঅ্যাক্ট ইজ লাইক কি বলবো ফ্রেমওয়ার্কের মানে, এবং আমরা যদি স্ট্যাক ওভারফ্লো এর অ্যানালাইসিস দেখি সেখানেও আমরা দেখবো যে রিঅ্যাক্ট সবচেয়ে বেশি ইউজ হয়। সো রিঅ্যাক্টের পপুলারিটি এখন আকাশচুম্বী। সো যার কারণে রিঅ্যাক্ট নিয়ে কাজ করলে আপনি কমিউনিটি সাপোর্ট অনেক পাবেন, অনেক লাইব্রেরিজ পাবেন, অনেক রিসোর্স পাবেন, যে জিনিসগুলো স্ভেল্টে এই মুহূর্তে পাবেন না, হ্যাঁ, এত বেশি পাবেন না। কোন একটা প্রবলেমে স্ট্যাক ওভারফ্লোতে সার্চ দিলে বা যে কোনো জায়গায় সার্চ দিলে প্রবলেমে পড়ে গেলে আপনি রিঅ্যাক্টে যত রিসোর্স পাবেন স্ভেল্টে পাবেন না। তো যার কারণে আমি পার্সোনালি বলবো রিঅ্যাক্ট পাতে যেতে, অর ভিউ পাতে যেতে। ভিউ ইজ অলসো বিগ, বাট অ্যাঙ্গুলার আমি পার্সোনালি একেবারেই লাইক করি না, বাট এটা চয়েস, আপনাদের চয়েস। এটার কারণ হচ্ছে আমি অ্যাঙ্গুলার ইজ লাইক এ ফ্রেমওয়ার্ক, ইটস নট এ লাইব্রেরি, বাট বাকি যেগুলো বললাম এগুলো হচ্ছে লাইব্রেরি। মানে অ্যাঙ্গুলার ইজ এ কমপ্লিট সলিউশন। অ্যাঙ্গুলার আপনাকে অনেক কিছু অনেক ইয়ে করে দেয়, মানে রেস্ট্রিক্ট করে দেয়, এবং অনেক বিশেষ করে এন্টারপ্রাইজ লেভেলে অ্যাঙ্গুলার ইউজ হয়। সো এবং এটা অ্যাঙ্গুলারের পপুলারিটি যদি আপনারা দেখেন সেটা একটু কমে যাচ্ছে, কারণ হচ্ছে বিকজ অফ এটা একটু হার্ড। কিন্তু এর মানে এই নয় যে অ্যাঙ্গুলার খারাপ, খুবই পারফরমেন্ট, খুবই ভালো, বাট একটু হার্ড এবং অনেক স্ট্রিক্ট। সো এনিওয়েজ, রিঅ্যাক্টের পাথে যদি আপনারা যান, রিঅ্যাক্টের অনেক কিছু আছে আপনাদের, ফ্র্যাগমেন্ট, অ্যাসিন ক্যারেট নিয়ে কাজ করা, কনকারেন্ট মোড, পোর্টাল, হুক, সাসপেন্স, অনেক কিছু আছে, এগুলো জানতে হবে। এছাড়া রিঅ্যাক্টের উপরে আবার ফ্রেমওয়ার্ক আছে খুবই পপুলার, সেটা হচ্ছে নেক্সট জেস। তো আমি পার্সোনালি নেক্সট জেস বলবো আপনাদেরকে শিখতে। রিঅ্যাক্টের বেসিক শিখে নেক্সট জেস শেখা শুরু করা উচিত, কারণ বেসিক রিঅ্যাক্টে যারা আমরা কাজ করি, রিঅ্যাক্টের একটা ফেসবুকে তৈরি করে দেওয়া একটা প্যাকেজ আছে, ক্রিয়েট রিঅ্যাক্ট অ্যাপ, সেই প্যাকেজ দিয়ে কাজ করলে আমরা সার্ভার সাইড রেন্ডারিং করতে পারি না, হ্যাঁ। নেক্সট জেস সেই সলিউশনটা দিয়েছে। সার্ভার সাইড রেন্ডারিং এবং ক্লায়েন্ট সাইড রেন্ডারিং এর মধ্যে তফাৎ হচ্ছে আমরা যে এইচটিএমএলটা ব্রাউজারে দেখতে পাই, সেই এইচটিএমএলটা সার্ভার থেকে আসবে নাকি সেই এইচটিএমএলটা আমার ব্রাউজারের মধ্যে রেন্ডার হবে সেটা। তো এটা ডিটেলে আমি যাচ্ছি না, বাট নেক্সট জেস যেটা করেছে রিঅ্যাক্টের ইউজেসটাকে আরো স্ট্রাকচারাল করেছে, অনেক ফিচার বিল্ট ইন দিয়ে দিয়েছে, কাজ করতে সুবিধা হচ্ছে, ডেভেলপার ফ্রেন্ডলিনেস বেড়ে গেছে। এছাড়া ফ্রেমওয়ার্কের টুলের মধ্যে আমি বলবো গ্রাফকিউএল ইজ ভেরি ইম্পর্টেন্ট, গ্রাফকিউএল শিখতে পারেন আপনারা। এছাড়া যদি আপনি একদম রিঅ্যাক্ট নিয়ে কাজ করতে চান, তাহলে আপনার যদি আপনি যদি ওয়েবপ্যাক যে বান্ডেলারটা আছে সেটা বাই ডিফল্ট থাকে, সেটাকে যদি মডিফাই করতে চান তাহলে আপনি পার্সেল ইউজ করতে পারেন, হ্যাঁ, ওয়েবপ্যাক ফেলে দিয়ে পার্সেলও ইউজ করতে পারেন, হ্যাঁ, করে তারপরে সেটাকেও দিয়েও সার্ভার সাইড রেন্ডারিং করাতে পারেন, বাট হুইচ ইজ এ কমপ্লেক্স পাথ। সো আমার সাজেশন এট দ্য এন্ড অফ দ্য ডে থাকবে নেক্সট জেস শেখা, ঠিক আছে। তো এছাড়া রিঅ্যাক্টের মধ্যে সিএসএস, স্টাইল কম্পোনেন্টস, রিডাক্স, হ্যাঁ, এদিকে যেতে পারেন। রিডাক্স শিখতে হবে কারণ হচ্ছে আপনাকে স্টেট ম্যানেজমেন্ট করতে হয়। স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে আমরা যে ফ্রন্ট এন্ডে যেটা দেখছি, আপনি একটা সাইটের একটা লিঙ্কে ক্লিক করলেন, তারপরে আরেকটা জায়গায় গেলেন, তারপরে আরেকটা জায়গায় গেলেন, এই যে আপনার যে পুরো পাথটা, এই পাথটা হচ্ছে আমাকে তো ফ্রন্ট এন্ডে মনে রাখতে হয় ইউজার কোথা থেকে কোথায় গেল, কোথা থেকে কোথায় গেল। সো এটাই হচ্ছে স্টেট। সো এই স্টেট ম্যানেজমেন্ট করার জন্য, মানে সোজা কথা ফ্রন্ট এন্ডের ডেটাবেস হচ্ছে স্টেট।
সো স্টেট ম্যানেজমেন্ট করার জন্য আলাদা আবার লাইব্রেরি আছে, সেটা হচ্ছে রিডাক্স। এছাড়াও খুবই পপুলার আছে মবেক্স, হ্যাঁ, যেটাই করেন, বাট রিয়াক্টের নিজস্ব আছে রিয়াক্ট হুক, আমি পার্সোনালি সেটা সাজেস্ট করবো। বাট খুবই যদি অ্যাডভান্স লেভেলে আপনাকে স্টেট ম্যানেজমেন্ট করতে হয়, খুবই লার্জ স্কেল এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন বানাতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে সিঙ্গেল পয়েন্ট অফ স্টেট ম্যানেজমেন্টের জন্য রিডাক্স প্রয়োজন হতে পারে, আর মবেক্স স্টেট ম্যানেজমেন্ট প্রয়োজন হতে পারে, বাট সেগুলো অনেক পরের ব্যাপার। আপনাকে, আপনি যদি বেসিক জানেন জাভাস্ক্রিপ্টের এবং রিয়াক্ট সম্পর্কে, যদি ফ্রেমওয়ার্কের বিভিন্ন কনভেনশন গুলো জানেন, তাহলে এইসব শেখা কোনো কঠিন ব্যাপার হবে না। আচ্ছা, এছাড়া আমি কিছু রিসোর্স এখানে দিয়ে দিয়েছি, ফ্রি কিছু রিয়াক্টের টিউটোরিয়াল, কারণ রিয়াক্টের টিউটোরিয়ালের উপরে আমাকে পার্সোনালি অনেকে অনেক বেশি রিকোয়েস্ট করে। আমি জানি এই সেশনটার পরেও হয়তো অনেকে কমেন্ট করবে, যার কারণে তাদের জন্য আমি কিছু ফ্রি রিসোর্স দিয়ে দিয়েছি, এখান থেকে শিখে আসতে পারেন, মানে শেখা শুরু করতে পারেন। সো এইখানে আমার শেষ হচ্ছে আমার ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্কের একটা, মানে কি বলবো, জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের ব্যাপারগুলো। এছাড়া অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের স্কিল যদি আপনার প্রয়োজন মানে হয়ে যায়, তারপরে আপনি আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস শিখতে পারেন, সেটা হচ্ছে টাইপস্ক্রিপ্ট। কারণ সামনের ওয়ার্ল্ড হচ্ছে টাইপস্ক্রিপ্ট। টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সুপারসেট, এটা মাইক্রোসফট এনেছে। তো এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টেরই সুপার, জাভাস্ক্রিপ্টের সাথে আরো কিছু সিনট্যাকটিক সুগার অ্যাড করে, টাইপ চেকিং অ্যাড করে টাইপস্ক্রিপ্ট এসছে, ঠিক আছে? সো আপনার যখন জাভাস্ক্রিপ্টে খুব বেশি বস হয়ে যাবেন, তখন আমি বলবো আপনি ইউ ক্যান গো ইনটু টাইপস্ক্রিপ্ট, কারণ টাইপস্ক্রিপ্ট সামনের দুনিয়াতে টাইপস্ক্রিপ্টের এবং টাইপস্ক্রিপ্ট প্রোগ্রামারের চাহিদা সারা বিশ্বে এখন অনেক বেশি। আচ্ছা, এছাড়া জাভাস্ক্রিপ্টের ফাংশনাল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এগুলো তো আছেই। আর সেই সাথে জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ভার্সন আছে, যেমন ES2, ES3, ES4, ES5, সো এরকম অনেক কিছু আছে। সো ES6++ যে সিনট্যাক্স গুলা, হ্যাঁ, সেগুলোকে বলা হয় মডার্ন জাভাস্ক্রিপ্ট। তো আমরা এই মডার্ন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স গুলো আপনাকে শিখতে হবে, মানে জাভাস্ক্রিপ্ট সময়ের সাথে সাথে ইভলভ হচ্ছে। তো সে পাইথন বা এই ধরনের খুবই ডাইনামিক ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, তারা এত শর্টকাটে কাজ করা যায়, তো জাভাস্ক্রিপ্ট এখন ওইখানে পাল্লা দেওয়ার চেষ্টা করছে। তো সেও তার সিনট্যাকটিক সুগার গুলো দিনকে দিন বাড়াচ্ছে। তো সেই স্কিলটাও অর্জন করা আপনার প্রয়োজন হতে পারে। ইনফ্যাক্ট আমার চ্যানেলে আমি মডার্ন জাভাস্ক্রিপ্টের বিভিন্ন সিনট্যাক্স নিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আবার চাইলে গুগলে সার্চ করে যে কোনো মডার্ন জাভাস্ক্রিপ্ট ES6 সিনট্যাক্সের টিউটোরিয়াল দেখে শুরু করে দিতে পারেন, রিসোর্সের কোনো অভাব নাই। আচ্ছা, এছাড়া এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে পারফরমেন্স এবং অপটিমাইজেশন। আপনি অনেক ভালো ভালো ওয়েবসাইট বানালেন, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে আপনার ওয়েবসাইটটা মোবাইলে ভালো মতো কাজ করছে না, ঠিক আছে, মোবাইল ফ্রেন্ডলি হয়নি। সো মোবাইল ফ্রেন্ডলিনেস এবং অফলাইন, ধরেন আপনি খুব লো ডাটা কানেকশনে ওয়েবসাইটটা, যেমন আমাদের দেশের কথাই চিন্তা করেন, মোবাইলে আমরা যখন ওয়েবসাইট ব্রাউজ করি, কিছু কিছু ওয়েবসাইট খুব দেরিতে লোড হয়, বিরক্ত হয়ে আমরা ক্লোজ করে দিয়ে চলে যাই, হ্যাঁ। বাট মোবাইলে মানে ম্যাক্সিমাম ইউজার তো আসলে মোবাইল ওয়েবসাইট ব্রাউজ করে। সো সেই ক্ষেত্রে মোবাইল ওয়েবসাইটের ক্ষেত্রে পারফরমেন্স এবং অপটিমাইজেশনের জন্য PWA, প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ, মানে হচ্ছে আপনার ডেস্কটপ ভার্সন এবং মোবাইল ভার্সন দুইটা একই। ডেস্কটপে নিলে এক রকমের চেহারা হবে, মোবাইলে নিলে শ্রিঙ্ক হয়ে এসে আরেক রকমের চেহারা হবে, 100% রেসপন্সিভ, এবং সেটার মধ্যে অফলাইন থাকবে। লাইক আপনি কিছু কাজ করেছেন ওয়েবসাইটে, আপনি যখন নেট চলে যাবে, কিছু জিনিস আপনি ক্যাশড অবস্থায়, কিছু জিনিস থাকবে যেগুলো আপনি দেখতে পাবেন, ঠিক আছে? এছাড়া গুগলের AMP স্ট্রাকচার আছে, ঠিক আছে? সো সেই স্ট্রাকচারগুলো, HTML এর কিছু সিনট্যাকটিক সুগার, সেগুলো করলে, যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের ম্যাক্সিমাম গুগল মানে ইয়ে করে, গুগলের বিভিন্ন ক্যাট সার্ভার আছে, আপনি যদি AMP স্ট্রাকচার ফলো করেন, গুগল সার্চ ইঞ্জিনে বেটার পারফরমেন্স হবে, এসইওটা ভালো হবে, এবং সেই সাথে কি হবে, মানে কি বলবো, ওয়েবসাইট দ্রুত লোড হবে, কারণ ক্যাশড হয়ে থাকবে বিভিন্ন জিনিসপাতি। আচ্ছা, এছাড়া এবার আসছে যে বললাম যে ওয়েবের মাদার টাং ছিল হচ্ছে জাভাস্ক্রিপ্ট। সো সেই জায়গাটাতে একজন এসে এখন জাভাস্ক্রিপ্টকে গোতাগুতি করছে, সেটা হচ্ছে ওয়েব অ্যাসেম্বলি। ইনফ্যাক্ট ওয়েব অ্যাসেম্বলি উইল রুল দ্য ওয়ার্ল্ড, হয়তো ওয়েব ওয়ার্ল্ড। সো কিন্তু জাভাস্ক্রিপ্ট থেকেই যাবে, কারণ ওয়েব অ্যাসেম্বলি হচ্ছে কাইন্ড অফ কি বলবো, এটা একটা মানে আমরা এই যে বিভিন্ন পারফরমেন্ট ল্যাঙ্গুয়েজ যেগুলো, হ্যাঁ, এতদিন ধরে সমস্ত বড় বড় প্রোগ্রামাররা চেষ্টা করছিল যে কিভাবে জাভাস্ক্রিপ্টের মতো একটা টয় ল্যাঙ্গুয়েজ, এটাকে টয় ল্যাঙ্গুয়েজ বলতো সিনিয়র প্রোগ্রামাররা, কারণ এটা একটু উইয়ার্ড ল্যাঙ্গুয়েজ লাগতো তাদের কাছে, খুবই ছোটখাটো, তারা খুব ছোট মনে করতো আর কি, যেভাবে আমাদের প্রোগ্রামারদেরকে ইন্ডাস্ট্রিতে কামলা মনে করা হয়, ওরকম ধরনের আর কি। সো এনিওয়েজ, তো ওই যে মানে ওয়েবের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জাভাস্ক্রিপ্ট, সে যেহেতু ওই জায়গাটা দখল করে আছে, তো বাকিদের খুব ইচ্ছা যে না ওই জায়গাটায় যাবে, কিন্তু তাদেরকে তো আসলে এট দ্য এন্ড অফ দ্য ডে জাভাস্ক্রিপ্টেই কম্পাইল হতে হয়। মানে আমরা যতই সিতে কাজ করি না কেন, অন্যান্য হাই পারফরমেন্ট ল্যাঙ্গুয়েজে কাজ করি না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে ওয়েবকে চেনাতে হলে কিন্তু জাভাস্ক্রিপ্টই লাগতো। বাট এখন ওয়েব অ্যাসেম্বলি কি করে, ওয়েব অ্যাসেম্বলি কাইন্ড অফ বাইনারির মতো। তো আপনি C++ কোড করলেন, বা রাস্টে কোড করলেন, বা সিতে কোড করলেন, যেটাতেই করেন এই ধরনের হাই পারফরমেন্ট ল্যাঙ্গুয়েজ, করার পরে আপনি চাইলে এগুলোকে ওয়েব অ্যাসেম্বলিতে কম্পাইল করে ফেলতে পারেন। এই ওয়েব অ্যাসেম্বলিটা
ব্রাউজার এখন বুঝতে পারবে, ম্যাক্সিমাম ব্রাউজার অলরেডি এখন সেটা বুঝতে পারে। তাতে যেটা উইন্ডো ওপেনার যেটা হয়েছে সেটা হচ্ছে হাই পারফরমেন্স। কারণ আপনারা দেখেন আমরা ফটোশপ, হ্যাঁ, ফটোশপের মতো বিশাল সফটওয়্যার, এটা কখনো চিন্তা করতে পারেন যে এই লেভেলের পারফরমেন্স বা ভিডিও এডিটিং একটা সফটওয়্যার আপনি ওয়েবে ডাইরেক্ট করবেন? হ্যাঁ, সেটা করতে পারবেন যদি ওয়েব অ্যাসেম্বলি থাকে। কারণ তখন আপনি এরকম হাই পারফরমেন্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে ওয়েব মানে আপনি কম্পাইল করে ওয়েব অ্যাসেম্বলিতে নিতে পারবেন এবং সেটা ব্রাউজারে কাজ করবে। সো এনিওয়েজ, এইটা হচ্ছে অনেক পরের স্টেপ। আপনি যদি এইসব দিকে বাকিগুলোতে বস হয়ে যান, তারপরে আপনি খুবই হাই পারফরমেন্ট কিছু করতে গেলে ইউ ক্যান লার্ন ওয়েব অ্যাসেম্বলি। এনিওয়েজ, তো এইখানে আমার ফ্রন্ট এন্ড জার্নি শেষ হচ্ছে মোটামুটি। এবার আমি চলে যাব, ধরেন আপনার ফ্রন্ট এন্ডের আপনি বিশাল বড় ফ্রন্ট এন্ড গুরু অলরেডি হয়ে গেছেন, কিন্তু এইবার কাজ হচ্ছে, ধরেন আপনার মনে হইলো যে না, জীবনের আরো মাত্র আপনি খুব ট্যালেন্টেড, আপনি মাত্র 5 বছরে এই সব কিছু কভার করে ফেলেছেন। এবার তারপরেও আমি বলবো আপনি একটা বস, কারণ 5 বছরে এত কিছু কভার করা সম্ভব না। তো এনিওয়েজ, তারপরে যদি আপনার মনে হয় জীবনে আরো অনেকদিন বেঁচে থাকবো, তো আরো অনেক কিছু শিখতে চাই, আমি ফুল স্ট্যাক হব, তাহলে আপনি ব্যাক এন্ড পাতে যেতে পারেন। ব্যাক এন্ড পাতে গেলে আপনার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজ শিখবেন আপনি, সেই ডিসিশন নিতে হবে। হাজারটা আমি পার্সোনালি দিনে মনে হয় কমপক্ষে 100টার উপরে কোশ্চেন রিসিভ করি, ভাই কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবো ব্যাক এন্ড। তো ব্যাক এন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে আসলে কোন ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করবেন সেটার যদি আপনি ডিসিশন নিতে চান, তাহলে এখানেও ওই ফ্যাক্টর গুলো কাজে আসবে যে আপনি আসলে কি করতে চাচ্ছেন সেটা। আপনার যদি উদ্দেশ্য হয় যে আপনি ওয়েবসাইট বানাবেন, আপনি মোটামুটি ভালো ওয়েবসাইট বানাবেন, পারফরমেন্ট ওয়েবসাইট বানাবেন, তাহলে আপনার মশা মারতে খুব বেশি বড় কামান রাখতে হবে না, লাইক ওয়েব অ্যাসেম্বলি, হ্যাঁ, তারপরে মানে গো, হ্যাঁ, মানে এরকম বড় বড় ল্যাঙ্গুয়েজে যেতে হবে না। উই হ্যাভ সাম আদার অপশন, হ্যাঁ, দোজ আর রিয়েলি গুড। তো সেগুলো কি? সেগুলো হচ্ছে, যদি আপনি যেহেতু ফ্রন্ট এন্ড থেকে আসছেন, সো সবচেয়ে আমার প্রেফারেবল সলিউশন হচ্ছে যে আপনি ফ্রন্ট এন্ড থেকে আসছেন মানে আপনি জাভাস্ক্রিপ্ট জানেন। সো জাভাস্ক্রিপ্ট একটা সময় শুধু ফ্রন্ট এন্ডে কাজ করতো, বাট 2009-এর পর থেকে জাভাস্ক্রিপ্ট সার্ভারেও কাজ করে। সো ইটস কাইন্ড অফ এ বিউটিফুল ল্যাঙ্গুয়েজ যে আপনি শুধুমাত্র বাংলা জানেন। চিন্তা করে দেখেন তো, আপনি যখন ধরেন বাঙালি, সো আপনি বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলেন, এখন আপনি জাপান যাবেন, হ্যাঁ, জাপানে গিয়ে যাওয়ার আগে আপনাকে জাপানি শিখতে হবে, রাইট? ঠিক আছে, তারপর আপনাকে জাপানে ঢুকতে হবে। যদি এমন হতো জাপানিজরা বাংলা বুঝতো, আপনি কোন দুঃখে জাপানিজ শিখতে যেতেন বলেন তো? শিখতে যেতেন না। সো জাভাস্ক্রিপ্ট ইজ কাইন্ড অফ দ্যাট, যে যারা ফ্রন্ট এন্ড নিয়ে শুরু করেন, এইচটিএমএল সিএসএস এগুলো শিখেছেন, জাভাস্ক্রিপ্ট শিখেছেন, তারা যদি চান ব্যাক এন্ডে যেতে, তাদের এক্সট্রা কোনো ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নাই, জাভাস্ক্রিপ্ট আপনি শিখলেই হবে। জাভাস্ক্রিপ্টের থেকেই আপনি যেটা করতে পারেন, জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম হচ্ছে নোড.জেএস, যেটা সার্ভার সাইডে রান করে। সো সেটা আপনি শিখতে পারবেন। সিনট্যাক্স, নতুন কোনো সিনট্যাক্স শেখা লাগবে না, সিনট্যাক্স সব সেমই থাকবে, এনভায়রনমেন্টটা চেঞ্জ হবে। আগে আপনার মেশিনে কাজ করতো ব্রাউজারের মধ্যে, এখন সার্ভারে কাজ করবে, দ্যাটস ইট। সো নোড.জেএস শিখতে গেলে আপনার নোড.জেএস এর বিভিন্ন ফ্রেমওয়ার্ক আছে। নোড.জেএস এর মানে সবচেয়ে মানে নোড.জেএস মানেই হচ্ছে এক্সপ্রেস.জেএস একটা ফ্রেমওয়ার্ক। সো আপনাকে এক্সপ্রেস.জেএস শিখতে হবে, অথবা এছাড়া খুবই ভালো ভালো কিছু জিনিসপাতি আছে, সেগুলো হচ্ছে হাতি আছে, সেলস.জেএস আছে, খুবই নামকরা একটা ফ্রেমওয়ার্ক সেলস.জেএস, আই পার্সোনালি লাভ দ্যাট। কোয়া আছে, হ্যাঁ, জাস্ট ছোট ছোট রেস্ট এপিআই বানানোর জন্য কোয়া খুবই হাই পারফরমেন্ট। এছাড়া আইবিএম এর লুপব্যাক আছে, হ্যাঁ, যদি আপনি খুব বস হন, হ্যাঁ, লুপব্যাকের সিনট্যাক্স বেশ কঠিন লাগবে আপনার, বাট লুপব্যাক ইজ ভেরি ভেরি গুড ফর কি বলবো এন্টারপ্রাইজ। এছাড়া এক্সপ্রেস যে শিখলে আসলে হয়ে যায়, হ্যাঁ, বাকিগুলো আর প্রয়োজন নাই। আমি পার্সোনালি এক্সপ্রেস, আমি নিজে একজন এক্সপ্রেস ডেভেলপার, সো আমি প্রেফার করবো এটা। এনিওয়েজ, সো এখানেও আমার নোড.জেএস নিয়ে আমার নিজস্ব চ্যানেলে একটা টিউটোরিয়াল সিরিজ আছে, সেটা দিয়ে আপনারা শুরু করে দিতে পারেন। এটা তো গেল। আর এছাড়া নোড.জেএস এর টিউটোরিয়াল ইন্টারনেটে অভাব হবে না, হাজার হাজার আছে, সো আমি সেগুলোও হয়তো লিঙ্ক দিয়ে দিব। আচ্ছা, এরপরে আরেকটা অপশন যেটা আসতে পারে যে না ভাই, আমার জাভাস্ক্রিপ্টে খুব একটা ভালো লাগে না, হ্যাঁ, আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করতে চাই, আমি এআই নিয়ে কাজ করতে চাই, হ্যাঁ, এআই, হ্যাঁ, তো এআই নিয়ে কাজ করতে চাই, তখন কি করতে হবে? পাইথনের দিকে যাইতে হবে। কারণ আপনি প্রথম কথা হচ্ছে, পাইথন হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা অনেকটা হিউম্যানের কাছাকাছি, খুব হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন থেকে অনেক দূরে। তো যার কারণে প্রথম কথা হচ্ছে সে মেশিন থেকে অনেক দূরে, তার মানে তার পারফরমেন্স কম্পারেটিভলি কম হবে সি সি প্লাস প্লাস এর থেকে, কিন্তু সে খুবই কি বলবো, সিনট্যাকটিক ব্যাপারগুলো খুব ইজি। সো একজন বাচ্চাও আসলে পাইথন শেখা শুরু করতে পারবে, কারণ সিনট্যাক্স গুলো আসলে খুব হিউম্যান ফ্রেন্ডলি। সো আপনি পাইথন ওয়েতে যেতে পারেন, এদিকে গেলেও আপনার কোনোদিন পিছনে ফিরে তাকাতে হবে না। ইউ ক্যান রুল দ্য ওয়ার্ল্ড উইথ পাইথন, যেভাবে আপনি ইউ ক্যান অলসো রুল দ্য ওয়ার্ল্ড উইথ জাভাস্ক্রিপ্ট। সো পাইথনে গেলাম, পাইথনে যাওয়ার পরে যদি আপনি ওয়েবের পাইথন দিয়ে ওয়েবসাইট বানাতে চান, জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক আছে, পাইথনের ফ্লাস্ক ফ্রেমওয়ার্ক আছে, যে কোনো একটা শিখলেই চলবে। এছাড়া লাভ যদি বলি ওয়েবের, সেটা হচ্ছে পিএইচপি। এখনো ওয়ার্ল্ডের সবচেয়ে হাইয়েস্ট নাম্বার অফ ওয়েবসাইটস পিএইচপি তে চলে, এটার ফুল ক্রেডিট গোস টু ওয়ার্ডপ্রেস।
সো আসলে এটা পিএইচপির ক্রেডিট না, এটা ওয়ার্ডপ্রেসের ক্রেডিট, যে ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম ওয়েবসাইট 30% অফ দ্য ওয়েব আমার মনে কারেন্টলি রানস অন ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস, এবং এই ওয়ার্ডপ্রেসের কারণেই যেটা হয়েছে, সবাই ওয়েব ডেভেলপমেন্টকে খুব সহজ মনে করে, ঠিক আছে? বাট ওয়ার্ডপ্রেস ইজ অ্যাকচুয়ালি এ সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, ইটস নট এ ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে আপনাকে একটা সিএমএস দিয়ে দিয়েছে কন্টেন্ট ম্যানেজ করার জন্য, আপনি এটা ইউজ করছেন, করে আপনি মার্কেটে বলে বেড়াচ্ছেন আই এম এ বিগ ওয়েব ডেভেলপার, হুইচ ইজ নট রাইট। আপনি আসলে একজন কন্টেন্ট ডেভেলপার তখন। তো এই জন্যই আমি বলছি। কিন্তু হ্যাঁ, এর মানে এই নয় যে আমি ওয়ার্ডপ্রেস ডেভেলপারদেরকে ছোট করছি। ওয়ার্ডপ্রেসের যদি আপনি রুট লেভেলে কাস্টমাইজেশন শুরু করেন, তাহলে ইউ আর এ গুড ডেভেলপার। সেই ক্ষেত্রে আপনাকে পিএইচপি জানতে হবে খুব ভালো মতো। এবং ওয়ার্ডপ্রেস দিয়ে আমি নিজে পার্সোনালি 5-6 বছর ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেছি, আমার ক্যারিয়ার শুরু হয়েছিল ওয়ার্ডপ্রেস দিয়ে। সো আমি জানি ওয়ার্ডপ্রেসকে কোন লেভেলে নিয়ে যাওয়া যায়, ঠিক আছে? আর এখন তো ওয়ার্ডপ্রেস একেবারে আরো পারফরমেন্ট হয়েছে, আরো ভালো হয়েছে। সো এনিওয়েজ, এছাড়া আরেকটা খুব পপুলার সিএমএস আছে ড্রুপাল, সেটা আপনি পিএইচপি তে যেতে পারেন ড্রুপাল রুটে। এছাড়া যদি পিএইচপি নিয়ে আপনি সারাটা জীবন চলতে চান, তাহলে আমি বলবো লার্ন লারাভেল। লারাভেল হচ্ছে আরেকটা জিনিস যেটা ওয়ার্ল্ডে মানে কি বলবো সবচেয়ে পপুলার ফ্রেমওয়ার্কের একটা। তো লারাভেল দিয়ে আপনি আসলে খুব কাস্টম কিছু করতে চান, ধরেন আপনি এমন একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে চান যেটা হচ্ছে আপনার কি করব সেলস অটোমেশন করবে, হ্যাঁ, আপনার ধরেন মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড হিসেবে কাজ করবে, হ্যাঁ, আপনি লারাভেল দিয়ে করতে পারবেন। খুবই হাই পারফরমেন্ট, খুবই ভালো, খুবই অর্গানাইজড, খুবই মেইনটেইন, ওয়েল মেইনটেইন একটা ফ্রেমওয়ার্ক। আমি খুবই খুবই পছন্দ করি, আমি নিজে একজন পিএইচপি ডেভেলপার। সো ডেফিনেটলি পিএইচপি তে গেলে আমি সাজেস্ট করবো লারাভেল। আমার কোম্পানি অ্যানালাইজার, আমরা লারাভেলে কাজ করি, এছাড়া আমরা নোডজেসে কাজ করি, বাট লারাভেল ইজ লাভ। আচ্ছা, এছাড়া আরেকজন আছে, তিনিও বেশ বেশ নাম করা, রুবি। সো রুবি অন রেলস থেকে, এটা একটা সময় ওয়ার্ল্ডের টপ ল্যাঙ্গুয়েজ ছিল। আমরা যখন হলে ছিলাম, বুয়েটে পড়তাম, তখন আমাদেরকে সিনিয়র ভাইয়েরা বলতো রুবি শেখো, হ্যাঁ, বাট কোনো কারণে কঠিন লেগেছে বলে শেখা হয়নি। তো তখন আমি শিখেছিলাম পিএইচপি। বাট রুবি ইজ অলসো এ ভেরি গুড চয়েস, বাট নট রাইট নাও, এটার একটু খারাপ দিন যাচ্ছে। সো এনিওয়েজ, এই হয়ে গেল আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করা। এগুলো যেগুলো বললাম সেগুলো সব ছিল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। কিন্তু আমরা যদি এখন হাই পারফরমেন্স করতে চাই, ধরেন আপনার কাজ হচ্ছে আপনি ওয়েবসাইট শুধু বানাবেন না, আপনি ফিগমার মতো একটা ডিজাইন টুল বানাবেন, হ্যাঁ, বা আপনি অ্যাডোবি এক্সডির মতো একটা ডিজাইন টুল বানাবেন, যেখানে মানুষ ওয়েবের মধ্যেই বিভিন্ন ফটোশপের মতো কাজ করে ফেলতে পারবে, প্রসেসিং হাই প্রসেসিং। এই ধরনের কাজ যদি আপনার করতে হয়, তাহলে আপনাকে আসলে হাই পারফরমেন্স ল্যাঙ্গুয়েজে যেতে হবে। সি প্লাস প্লাস, মানে ওয়েব অ্যাসেম্বলিতে মানে আলটিমেটলি সি প্লাস প্লাসে কাজ করে আপনি ওয়েব অ্যাসেম্বলিতে কনভার্ট করে নেবেন। এছাড়া আরেকজন আছে রাস্ট, ভয়াবহ লেভেলের পারফরমেন্স, যেখানে 100% কন্ট্রোল থাকে, লো লেভেল ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস এর মতো। সো এটাও এখন যারা সি প্লাস প্লাস পছন্দ করেন না, অনেক পুরানো হয়ে গেছে মনে করেন, বিরক্ত লাগে, তারা রাস্ট শিখতে পারেন, হুইচ ইজ এ ভেরি গুড ক্লাস। আমার চ্যানেলে আমি এগুলো নিয়ে অলরেডি বলেছি, সেগুলোর লিঙ্ক এটার সাথে ট্যাগ করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এছাড়া খুবই বিউটিফুল একটা ল্যাঙ্গুয়েজ আছে গো। গোটা বেসিক্যালি কি বলবো, এটাও খুবই মানে এটা হচ্ছে সিনট্যাকটিক ভাবে খুব সুন্দর, হ্যাঁ। সো গো খুবই হাই পারফরমেন্ট, কিন্তু আবার হাইলি ডেভেলপার ফ্রেন্ডলি। সো এবং খুব অল্প শিখতে হয়, খুব কম শিখে অনেক বড় কাজ করা যায়, ঠিক আছে? তো সেই ধরনের হাই পারফরমেন্স কাজ করতে গেলে আপনি গোতে যেতে পারেন। আচ্ছা, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে, ওয়েব নিয়ে কাজ করলে আপনাকে যাই শিখেন না কেন, এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু লার্ন জাভাস্ক্রিপ্ট। সো গোতে কাজ করলেন, আপনার জাভাস্ক্রিপ্টের কোনো কোনো জায়গায় পারফরমেন্স ইস্যু হচ্ছে, আপনি সেই পারফরমেন্স ইস্যুটা গো দিয়ে সলভ করে সেটাকে জাভাস্ক্রিপ্টের সাথে হ্যান্ডশেক করিয়ে ফেলতে পারেন, ঠিক আছে? সো এনিওয়েজ, এছাড়া বিভিন্ন ধরনের ফাংশনাল ল্যাঙ্গুয়েজ আছে, লাইক এগুলো খুবই মানে টপ লেভেলের ল্যাঙ্গুয়েজ, আমাদের দেশে তো এগুলো ইউজ খুব একটা হয় না, বাট ওয়ার্ল্ড ওয়াইড ক্লোজিউর, হ্যাস্কেল, স্কালা, এলিক্সির, এই ধরনের বিভিন্ন আছে। সো আপনারা চাইলে এগুলো রিসোর্স পাবেন না, এগুলো রিসোর্স তো বেশ কস্টলি হবে, বাট দিজ আর দ্য ভেরি বিগ নেমস আর কি। এটা সম্পর্কে আমি নিজেও আসলে খুব একটা জানি না। এনিওয়েজ, এছাড়া নোটেবল আদার্স আছে জাভা, আমাদের গুরু জাভা। সো জাভা শিখতে পারেন, জাভার বিখ্যাত স্প্রিং ফ্রেমওয়ার্ক আছে, এন্টারপ্রাইজ লেভেলের অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য জাভা আছে। C#.NET এখন অনেক উপরের দিকে যাচ্ছে, ব্লেজার ইজ এ ভেরি পপুলার ফ্রেমওয়ার্ক ফর C#। সো এই পাথটাও আমি সাজেস্ট করবো অনেককে, যারা একটু ডটনেট ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন বা ডটনেট আপনাদের ভালো লাগে, তাদের জন্য C#.NET, এটা আমি একটা সময় সাজেস্ট করতাম না, বাট এখন খুবই ভালো অবস্থায় আছে, এটা খুবই হাই পারফরমেন্স। এছাড়া যদি আমরা বলি যে সার্ভার ফার্ভার বাদ, যদি সার্ভারলেস কিছু আমরা করতে চাই, লাইক আমার কোনো সার্ভারই থাকবে না, তার মানে আসলে সার্ভার থাকবে, কিন্তু আমি আসলে ওরকম ফুল একটা কোড লিখবো না, অ্যাপ্লিকেশন লিখবো না, আমি AWS ল্যামডা সার্ভারলেস যেটা, সেই পাথেও আমরা যেতে পারি। এছাড়া ডেটা নিয়ে যদি কাজ করতে চান, হ্যাঁ, ডেটাবেস, সেক্ষেত্রে আপনি মাইস্কুয়েল আছে, রিলেশনাল ডেটাবেসের ক্ষেত্রে পোস্টগ্রেসকুয়েল আছে।
এছাড়া ক্যাশিং এর জন্য রেডিস, ক্যাসান্ড্রা ফেসবুক ইউজ করে, ফেসবুকের ডেভেলপ করা। সো এই পাথেও আমরা যেতে পারি। আর যদি আমরা ডকুমেন্ট ডাটাবেসে যাই, যেমন আমি পার্সোনালি প্রেফার করবো, এটা হচ্ছে নো এসকিউএল ডাটাবেস, কোনো রিলেশন নাই, জাস্ট অবজেক্ট আকারে থাকে ডাটাগুলা, সেটা হচ্ছে মঙ্গোডিবি, খুবই নাম করা। কাউচডিবি আছে, রিথিংডিবি আছে, বাট মঙ্গোডিবি ইজ দ্য মোস্ট পপুলার ওয়ান। সার্চ ইঞ্জিন যদি আপনি মানে গুগলের মতো সার্চ ইঞ্জিন ধরেন বানাতে চান, এই ধরনের কাজের জন্য আপনি ইলাস্টিক সার্চ এটা শিখতে পারেন। এটা খুবই বিউটিফুল একটা জিনিস, বাট এটা আরো অনেক পরে, আপনাকে কোনো একটা ডাটাবেস আগে শিখতে হবে। আচ্ছা, এছাড়া ল্যাঙ্গুয়েজ এবং ফ্রেমওয়ার্ক যাই শেখেন না কেন, আপনাকে কিছু জিনিস আপনাকে জানাই লাগবে। যেমন প্যাকেজ ম্যানেজমেন্ট, সেটা হতে পারে আপনি এনপিএম ইউজ করতে পারেন, মানে নোট প্যাকেজ ম্যানেজার, অথবা আপনি ইয়ার্ন ইউজ করতে পারেন, হুইচ ইজ মোর পপুলার রাইট নাও, বিকজ ইয়ার্ন অনেকটা বাগ কম, যদিও এনপিএম এখন মাইক্রোসফট ওন করে, বাট তারপরেও ইয়ার্ন আমি সাজেস্ট করবো, এটা ফেসবুকের, ইয়ার্নে আমি একটু বেটার ডেভেলপার এক্সপিরিয়েন্স পাই। আচ্ছা, এছাড়া ফাংশনাল টেস্টিং, মানে আপনি যে কিউএ বা অন্যান্য টেস্টিং গুলো করতে হবে আপনাকে, যে আপনি অ্যাপ্লিকেশন দিলেন কোয়ালিটি অ্যাসিওরেন্স করার জন্য। রেস্টফুল এপিআই, গ্রাফকিউএল এপিআই, এগুলো আপনার লাগবে, কারণ আপনি যখন এপিআই বানাবেন, আপনি একটা মোবাইল অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, আপনার একটা ব্যাকএন্ড আছে, সো আপনাকে কমিউনিকেট করতে হবে। এই কমিউনিকেশন চ্যানেল হচ্ছে হয় আপনি রেস্টফুল এপিআই এর মাধ্যমে করবেন, বা রেস্ট এপিআই এর মাধ্যমে, বা গ্রাফকিউএল এপিআই এর মাধ্যমে। এগুলো কিন্তু সব ল্যাঙ্গুয়েজের জন্য কমন টার্মস। এনিওয়েজ, তারপরে সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস বিভিন্ন ধরনের আছে। ওয়েবের সিকিউরিটি নিয়ে অনেক বেশি অরিড থাকে সবাই, তো সেগুলো তো ডেফিনেটলি আপনাকে জানতে হবে। অথেন্টিকেশন, অথরাইজেশন, মানে লগ ইন, এবং অথরাইজেশন হচ্ছে যে কাকে আপনি কার কন্টেন্ট কোনটা সেটা দেখাবেন, এবং কার কতটুকুতে পারমিশন আছে সেটা ঠিক করবেন। সো এগুলো মেনটেন করার জন্য আপনি OAuth 2 বা JWT টোকেন বেস যে কোনো কিছু একটা করতে পারেন। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন বানানোর পরে আমাকে ডেপ্লয়মেন্ট করতে হবে। তো ডেপ্লয়মেন্ট করার জন্য আপনি যদি এখন ডকার খুবই পপুলার এখন, হ্যাঁ, ডকারে বলতে হচ্ছে কখন প্রয়োজন হয়, যখন আপনি কি বলবো, আপনার এমন একটা কিছু দিয়ে মানে কাজ করেছেন আপনি, এমন একটা ল্যাঙ্গুয়েজে, যে ল্যাঙ্গুয়েজটা আপনার মেশিনে কাজ করছে কিন্তু আরেকজনের মেশিনে কাজ করে না, এই ধরনের প্রবলেম হয়। তো সার্ভারের ক্ষেত্রেও তো এই প্রবলেম হতে পারে, তাই না? আপনি একটা সার্ভার রাখলেন, সেই সার্ভারটা চেঞ্জ করার সময় আপনাকে ওই সার্ভারে যা যা সেটিং করেছিলেন সবকিছু আবার আরেক সার্ভারে নিয়ে যেতে হবে যদি কখনো চেঞ্জ করতে হয়। তো ডকার যেটা করে, আপনার পুরো জিনিসটাকে একটা কি বলবো কন্টেইনারের মধ্যে ঢুকিয়ে ফেলে, প্ল্যাটফর্ম ওএস টোএস সব শুদ্ধা, হ্যাঁ, ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট তৈরি করে, এবং সেটা শুদ্ধা আপনি নিয়ে জাস্ট সিঙ্গেল কমান্ডে সিঙ্গেল স্ক্রিপ্ট লিখে আপনি এক টানে সবকিছু নিয়ে যেতে পারবেন, এবং সবকিছু তৈরি হয়ে যাবে। তো ডকারের জিনিসটা শেখাটাও আসলে দরকার। এছাড়া ওয়েব সকেট আছে। ওয়েব সকেট হচ্ছে আপনি যদি রিয়েল টাইম কাজ করতে চান, লাইক আমরা যখন ফেসবুকে মেসেঞ্জারে কিছু লিখি, হ্যাঁ, সাথে সাথে কিন্তু আপনি ব্রাউজারে লিখলেন, আপনার মোবাইলেও চলে আসছে। সো ইটস কাইন্ড অফ পিয়ার টু পিয়ার কানেক্টেড। তো এই ধরনের কাজ করার জন্য আপনি ওয়েব সকেট নিয়ে কাজ করতে পারেন। এছাড়া ডেটা ম্যানেজমেন্টের জন্য ওয়ারএম আছে, হ্যাঁ। সো এইগুলা মেইনলি হচ্ছে আপনাকে জানতে হবে। আর এই তো মোটামুটি ব্যাকএন্ডের জার্নি। আচ্ছা, আর সিএমএস এটাও বলে ফেলেছি, ওয়ার্ডপ্রেস, জ্যাঙ্গো, এগুলো সব বলে ফেলেছি। সো আমার ব্যাকএন্ডের ইয়েটাও শেষ। এবার যদি আমি আবার এখানে ফেরত যাই আমার ওয়েব ডেভেলপমেন্ট রোডম্যাপের, এর পরের কাজ হচ্ছে যদি আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে চান। কেন আপনারা বলতে পারেন যে আপনি ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে রোডম্যাপ বলছেন, সেখানে ডেস্কটপ অ্যাপ্লিকেশন কেন আসলো? কারণ হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা যায় এখন, সেই কারণে, ঠিক আছে, ফাঁকি দেওয়ার জন্য। তো এর কারণ হচ্ছে যে আপনি যদি জাভাস্ক্রিপ্ট জানেন, দেন আপনি ডেস্কটপ অ্যাপ্লিকেশনও বানাতে পারবেন উইথ ইলেকট্রন জেএস। ঠিক আছে, ইলেকট্রন হচ্ছে আরেকটা ফ্রেমওয়ার্কের মতো, যেটা দিয়ে আমরা কি বলবো জাভাস্ক্রিপ্ট ইউজ করে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন বানাতে পারি। হ্যাঁ, যেমন কিছু এক্সাম্পল হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, যেটা আমরা মাইক্রোসফটের ডেভেলপ করা কোড এডিটর, মোস্ট পপুলার কোড এডিটর রাইট নাও। স্ল্যাকের ডেস্কটপ ভার্সন, ফিগমার ডেস্কটপ ভার্সন, টুইচ, ডিসকর্ড, এগুলো সব কিন্তু ইলেকট্রন জেএস দিয়ে বানানো। তো মানুষ এখন কি করে, ওই একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে সুবিধা হয় আর কি, ডেভেলপার খরচ কমে যায়, তো যার কারণে ইলেকট্রন জেএস ইউজ করে ডেস্কটপ অ্যাপ্লিকেশনের কাজগুলো করে ফেলতেছে সবাই। আচ্ছা, আর এছাড়া মোবাইল অ্যাপ্লিকেশনের কথাও আমি সেম ভাবে বলবো, কারণ জাভাস্ক্রিপ্ট জানলে মোবাইল অ্যাপ্লিকেশন আপনি বানায় ফেলতে পারবেন। কিভাবে? কর্ডোভা ইউজ করে নর্মাল ট্র্যাডিশনাল ওয়েতে ওয়েব ভিউ, মানে আপনি একটা ওয়েবসাইটই বানিয়েছেন, সেই ওয়েবসাইটটাই একটু অ্যাপের মধ্যে আপনি সুন্দর করে অ্যাপ্লিকেশন আকারে বান্ডেল করে দিয়ে দিতে পারবেন কর্ডোভার মাধ্যমে, কিন্তু ব্যাকএন্ডে আপনার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট কাজ করবে। আচ্ছা, আর এছাড়া আছে অপশন রিঅ্যাক্ট নেটিভ আছে। আপনি যদি রিঅ্যাক্ট ডেভেলপার হন, তাহলে আপনি ডেফিনেটলি রিঅ্যাক্ট নেটিভ পাথে যাবেন, কারণ আপনাকে নতুন কোনো ফ্রেমওয়ার্ক শিখতে হচ্ছে না, এটাও ফেসবুকের ডেভেলপ করা, ওয়েল মেইনটেইন এবং হাই পারফরমেন্ট। সো রিঅ্যাক্ট নেটিভ দিয়ে আপনি খুবই হাই পারফরমেন্ট, ইনফ্যাক্ট ফেসবুক যে মোবাইল অ্যাপটা আমরা ইউজ করি সেটা রিঅ্যাক্ট নেটিভ দিয়ে করা। বাট রাইট নাও মোস্ট পপুলার মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য হচ্ছে ফ্লাটার, হুইচ ইজ পাওয়ার্ড বাই গুগল, এবং ফ্লাটার ইজ ওয়ে বেটার দ্যান রিঅ্যাক্ট নেটিভ ইন মাই ওপিনিয়ন। ঠিক আছে, সো এনিওয়েজ ওটা ডিটেল আমি গেলাম না। এছাড়া আরেকজন বিউটিফুল আছে, সেটা হচ্ছে আয়োনিক। আয়োনিক হচ্ছে ওই যে ছোটখাটো মোবাইল অ্যাপ্লিকেশন, ধরেন আপনি
কি বলবো, হার্ডওয়্যার রিলেটেড, মানে মোবাইলের হার্ডওয়্যার নিয়ে কিছু করবেন না, আপনি খুবই বেসিক কিছু মোবাইল অ্যাপ বানাতে চান, ঠিক আছে, সেই ধরনের কাজ করার জন্য আইওনিক উড বি এ ভেরি গুড চয়েস। জাভাস্ক্রিপ্ট জানলেই হবে, ঠিক আছে। ওকে, সো এই তো গেল আমার মোবাইল অ্যাপ্লিকেশনের পা তো বললাম। আচ্ছা, এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে যদি কেউ ডেপ্লয়মেন্ট রুটে যেতে চান, মানে ডেভঅপস হবেন আর কি, হ্যাঁ, মানে আপনি এসব কোড মোড করবেন না, আপনার কাজ হচ্ছে ডেপ্লয়মেন্ট করা। এটারও চাহিদা এখন কম না, কারণ এখন যেহেতু মাইক্রো সার্ভিসেসের যুগ, অনেক সার্ভার থাকে, মাল্টিপল সার্ভার থাকে, একটা সিঙ্গেল সার্ভার নিয়ে এখন আমরা কাজ করি না, আমরা মাল্টিপল সার্ভার নিয়ে কাজ করি। সো সেই ক্ষেত্রে ডেপ্লয়মেন্ট এবং ডেভঅপস এর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো কিভাবে পারফরমেন্ট ওয়েতে আমি সার্ভার আসলে মানে সার্ভারগুলো ম্যানেজ করব, ডেপ্লয়মেন্ট করব ঠিকঠাক, তো সেই জিনিসগুলো আসলে আমরা এই স্টেপে যদি আপনি আসতে চান, সেখানে সবার আগে চলে আসবে হোস্টিং এর অপশন। তো এর আগে আমি বলেই ফেলেছি যে স্ট্যাটিক হোস্টিং এর জন্য দেয়ার আর নেটলিফাই, হ্যাঁ, গিটহাব পেজেস, দুইটা আমার কাছে ফ্রি, মানে গিটহাব পেজেসও খুব ভালো। তো এই স্ট্যাটিক ওয়েবসাইটের ক্ষেত্রে এটা আপনাদের যেতে পারেন। আর এছাড়া যদি ডাইনামিক ওয়েবসাইট হয়, সবার আগে আছে এডাব্লিউএস, অ্যামাজনের বিখ্যাত। সো আমি পার্সোনালি, আপনি যদি মোটামুটি মিড লেভেলের ওয়েবসাইট বানান, মিড লেভেলের ওয়েব অ্যাপ্লিকেশন বানান, মিড লেভেল কি আমি বলবো, ইনফ্যাক্ট অনেক ক্ষেত্রে বেশ বড় লেভেলেরও ওয়েবসাইট আসলে ডিজিটাল ওশান, হ্যাঁ, হুইচ ইজ কস্ট এফেক্টিভ আমার কাছে মনে হয়েছে। এবং এ আপনাকে একটা ভিপিএস, আপনি যদি একজন নিজস্ব একটা ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ক্লাউডে নিয়ে নিতে চান, মানে শেয়ার্ড কিছু না, মানে আপনার সার্ভারটা আপনাকে পুরো দিয়ে দিয়েছে, সে একটা ভিপিএস দিয়ে দিয়েছে, ভার্চুয়াল প্রাইভেট সার্ভার ক্লাউডে। সো সেই ধরনের অপশনের ক্ষেত্রে এবং আপনার বাজেট একটু কম, সেই ক্ষেত্রে আপনি ডিজিটাল ওশানে যেতে পারেন। আপনার বেশ ভালো লেভেলের অ্যাপ্লিকেশন কাজ করবে এখানে, এবং আপনাকে ফুল একটা মেশিন দিয়ে দিবে, ইউ উইল গেট অল দ্য রুট অ্যাক্সেস। এছাড়া লিনোড আছে, লিনাক্স হোস্টিং এর জন্য খুবই হাই পারফরমেন্ট, এসএসডি দিয়ে সহ খুবই ভালো পারফরমেন্স। এছাড়া হিরোকু আছে, হ্যাঁ, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। হিরোকু ঠিক ডাইরেক্ট সার্ভার না, এটা হচ্ছে পাস সার্ভার, মানে পাস সিস্টেম বলা হয়, এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। মানে হিরোকুর মধ্যে অনেক কিছু অলরেডি ইনস্টল, লাইক নোট জেএস ইনস্টল, হ্যাঁ, তারপরে ধরেন এরকম পাইথন, হ্যাঁ, এরকম অনেক কিছু অলরেডি প্রি বিল্ড। তো আপনি জাস্ট ওখানে যে স্ক্রিপ্ট চালালেই জিনিসগুলো চলে যাবে, মানে মানে আপনাকে ওখানে যে একটা সার্ভার নিয়ে ম্যানুয়ালি নোট জেএস ইনস্টল করা বা ম্যানুয়ালি পিএইচপি ইনস্টল করা বা ম্যানুয়ালি পাইথনের ইনস্টল করা, এগুলো করা লাগবে না। হিরোকুতে আপনি চাইলে বিভিন্ন জিনিসপাতি ডিপ্লয় করতে পারবেন ইজিলি, কারণ এটা আপনাকে পুরো প্ল্যাটফর্মটাই দিয়ে দিয়েছে। এছাড়া যারা এখন খুবই পপুলার আরেকটা হয়েছে, সেটা হচ্ছে ভার্সেল। ভার্সেল কেন? ভার্সেল হচ্ছে এই কারণে যে যারা নেক্সট জেএস, আমি বললাম রিয়াক্ট অত্যন্ত পপুলার, তো যারা নেক্সট জেএস নিয়ে কাজ করেন তাদের তাদের আসলে এখন নেক্সট জেএস ডেভেলপারের সংখ্যা অনেক বেশি। সো যার কারণে প্রচুর ওয়েবসাইট নেক্সট জেএস এর যে প্যারেন্ট কোম্পানি, তারা হচ্ছে ভার্সেল, তাদেরই হোস্টিংটা হচ্ছে ভার্সেল। সো এই ভার্সেল খুবই হাই পারফরমেন্ট ওয়েতে রিয়াক্ট ওয়েবসাইট হোস্ট করে, এবং তারা আসলে স্পেশালাইজড ফর রিয়াক্ট, ঠিক আছে, এই নেক্সট জেএস প্রজেক্ট, যার কারণে এই হোস্টিংটা এখন বেশ পপুলার। সো যারা নেক্সট জেএস এ কাজ করবেন তারা ভার্সেল রুটে যেতে পারেন। এছাড়া মাইক্রোসফটের অ্যাজিউর তো আছেই, গুগল ক্লাউড আছে, মানে আমার কাছে খুবই কমপ্লেক্স লাগে এগুলা, আমি কখনো ইউজ করি না গুগল ক্লাউড, আমি দু একবার ইউজ করেছি লাইফে, বাট প্যারা খেয়েছি। আর ভার্সেল, ও ভার্সেলের কথা তো অলরেডি বলে ফেলেছি, দুইবার লিখে ফেলেছি, সরি। সো এই তো, সো তাহলে আমাদের মোটামুটি এই জিনিসগুলো হয়ে গেল দেখানো। এছাড়া আমি লাস্ট আরেকটা জিনিস বলবো, যে আপনি দেখেন এখানে আরেকটা আমি রেখেছি, যে আপনি যে রুটেই যান না কেন, যে পাথেই আপনি যান না কেন, আপনার কয়েকটা বেসিক জিনিস আগে জেনে নিতে হবে। এটা হচ্ছে বলতে পারেন কি বলবো, এবিসিডি আর কি, হ্যাঁ, ওয়েবের এবিসিডি। সেগুলো হচ্ছে কি কি, কিভাবে ইন্টারনেট কাজ করে, ব্রাউজার কি জিনিস, এইসব জিনিসপাতিগুলো আপনাকে জানতে হবে। বেসিক টার্মিনাল ইউজ, মানে আপনি একটা টার্মিনাল খুলে সেখানে কিভাবে কমান্ড লিখতে হয়, এই জিনিসগুলো জানতে হবে। এসএসএইচ, হ্যাঁ, সিকিউর শেল যেটা, হ্যাঁ, তো একটা এসএসএইচ দিয়ে কিভাবে আরেকটা সার্ভারে কিভাবে লগ ইন করা যায়, এইসব জিনিসগুলো জানতে হবে। গিট এবং গিটহাবের ইউজেস জানতে হবে, হ্যাঁ, এইসব জিনিস সম্পর্কে মোটামুটি আমি আমার চ্যানেলে বেশ কিছু ভিডিও দেই মাঝে মাঝে, সেটা ফলো করতে পারেন। সো এছাড়া ইন্টারনেটে সার্চ দিলে প্রচুর টিউটোরিয়াল পাবেন, এবং খুবই বিখ্যাত বিখ্যাত কিছু ইউটিউব চ্যানেল আছে, লাইক ট্রাভার্সি মিডিয়া, লাইক নেট নিনজা, তাদের তাদের ইয়েতে গেলে আপনারা এগুলা ইজি, একদম তারা খুব সুন্দর করে শিখিয়ে দিয়েছে। সো এই তো। আর এছাড়া ব্রাউজার যখন আপনি ইউজ করবেন, ব্রাউজারের ডেভেলপার টুল কিভাবে ইউজ করতে হয় সেটা আপনারা দেখতে পারেন, মানে সেটা অবশ্যই জানতে হবে। এবং ব্রাউজার হিসাবে ডেফিনেটলি একজন ওয়েব ডেভেলপারের জন্য বেস্ট চয়েস হচ্ছে ক্রোম, হ্যাঁ। এছাড়া ডোমেন নেম, ডিএনএস বেসিক, আপনি যেহেতু একটা স্ট্যাটিক ওয়েবসাইটে যদি আপনাকে সার্ভারে হোস্ট করতে হয়, তাহলে অ্যাটলিস্ট আপনাকে ডোমেন নেম সম্পর্কে জানতে হবে, যে একটা ওয়েবসাইট হোস্ট করে দিলাম, একটা সার্টেন ডোমেনে কিভাবে পয়েন্ট করবেন, এইসব বেসিক জিনিসগুলো জানতে হবে, হ্যাঁ, উইচ আর মানে এগুলো কোনো কঠিন জিনিস না, রকেট সায়েন্স না, একদম সিম্পল। এছাড়া আপনি যদি একটা ওয়েবসাইট মানে ফ্রন্ট এন্ড হতে চান, তাহলে আপনি যদি মানে ইউজার ইন্টারফেসও বানাতে চান, সেই ক্ষেত্রে আপনাকে বেসিক কিছু ফটোশপ স্কিল প্রয়োজন হবে। যেমন ধরেন আপনার
একটা ওয়েবসাইটে একটা ছবি চেঞ্জ করবেন, আপনি কি 2 দিন বসে থাকবেন আপনার ডিজাইনারের জন্য? ধরেন ছোট্ট একটু করে কাটতে হবে। তো এই টাইপের কাজগুলো নিজেরা করে ফেলাই ভালো। তো সেই জন্য আমি বলবো টুকটাক ফটোশপ স্কিল, এছাড়া এডোবি এক্সডি, স্কেচ এগুলো নিয়ে টুকটাক জানলে ভালো। আচ্ছা, আর এডিটর হিসাবে অনেকগুলো অপশন আছে, বাট ডেফিনেটলি এখন সবচেয়ে প্রেফারেবল ওয়েব ডেভেলপারের জন্য ভিএস কোড, আনডাউটেডলি। সো এছাড়া এর আগে সাবলাইম টেক্সট ছিল, অ্যাটম ছিল, ভিম ছিল। তো যেদিকেই যান না কেন, আমি পার্সোনালি ভিএস কোড প্রেফার করব। সো আপনারা যেটা চয়েস করেন, যেটা আপনাদের ভালো লাগে। সো এই ছিল মোটামুটি আমার ওয়েব ডেভেলপমেন্ট রোড ম্যাপ নিয়ে আমার টোটাল প্রেজেন্টেশনটা। সো এখন আমি কোশ্চেন নিব। সো আশা করি আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করবেন। থ্যাংক ইউ। ওকে, সো আমি কোশ্চেন এক্সপেক্ট করছি। সো কারোর কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি আস্ক করলে আমি অ্যান্সার দিব আর কি। মাহমুদ হাসান রাব্বি লিখেছো, অ্যাজ এ বিগিনার হাউ শুড আই স্টার্ট? ওকে, সো হাউ শুড আই স্টার্ট সেটাই তো আমি আসলে বললাম আজকে। হ্যাঁ, সো আজকে যে রোড ম্যাপটা দেখালাম সেটা কিন্তু স্টার্ট করার ওয়েটাই। সো হাউ শুড আই স্টার্ট যদি আমি তারপরও আরেকবার বলি, সেটা হচ্ছে তোমাকে সবার আগে এইচটিএমএল শিখতে হবে, এইচটিএমএল সিএসএস এগুলো শিখতে হবে। এছাড়া বেসিক যে জিনিসগুলো বললাম, যে পাথেই যাও না কেন ব্রাউজার কিভাবে কাজ করে, টুকটাক জিনিসগুলো। সো তুমি সিম্পলি চোখ বন্ধ করে W3 স্কুলসে চলে যাও। আমার এই ওয়েব ম্যাপ, ওয়েব অ্যাপ, মানে এই রোড ম্যাপটা, সেইটার লিঙ্ক আমি এখনই ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আমি আমার স্ট্রিম ইয়েদেরকে, স্কিল হাব টিমকে। সো তারা অলরেডি ফেসবুকে শেয়ার করে দিবে। সো জাস্ট, আচ্ছা, আই অলরেডি নো এইচটিএমএল সিএসএস। সো এইচটিএমএল সিএসএস যদি জানো তাহলে জাভাস্ক্রিপ্ট জানতে হবে। চোখ বন্ধ করে জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করো। সেটার জন্য আমার সাজেশন থাকবে W3 স্কুলস। W3 স্কুলস থেকে বেসিক সিনট্যাক্স গুলো শিখে নিয়ে তারপরে অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের দিকে যাবা। এই, আচ্ছা, আসাদুজ্জামান সোহেল তুমি কোশ্চেন করেছো রিয়াক্টের কোন কোন টপিক শেখা উচিত? রিডাক্স শেখা উচিত স্টেট ম্যানেজমেন্টের জন্য, মানে হয়তো কোশ্চেন করেছো যে রিডাক্স কি শেখা উচিত কিনা। আচ্ছা, সো প্রথম কথা হচ্ছে, প্রথম কোশ্চেন দিই যে রিয়াক্টের কোন কোন টপিক শেখা উচিত। রিয়াক্টের কোন কোন টপিক বলতে, যদি ভালো ওয়েব ডেভেলপার হতে চাও সবগুলো টপিকই শেখা লাগবে। সো কিছু টপিকের নাম আমি অলরেডি আমার রোড ম্যাপে দিয়েছি। যেমন আমি যদি আরেকবার খুলি, আমি আমি আচ্ছা খুলছি না, আমি আমি দেখে দেখে বলছি। সো আমি যখন রিয়াক্ট রোড ম্যাপের কথা বলেছি, আমার রোড ম্যাপ অনুযায়ী যদি আমি যাই, সেখানে রিয়াক্টের বিভিন্ন ধরনের জিনিসপাতি আছে, যেমন কম্পোনেন্ট বেসিক যেগুলো থাকবে সেগুলা। তারপরে হচ্ছে রিয়াক্টের হুকস নিয়ে জানতে হবে, কারণ স্টেট ম্যানেজমেন্ট যেটা তোমরা বললা, যদি তুমি হুকস খুব ভালোভাবে বোঝো তাহলে আসলে স্টেট ম্যানেজমেন্টের জন্য রিডাক্স খুব টপ লেভেলে, মানে খুব অনেক কাজই করে ফেলতে পারবো আসলে রিডাক্স দিয়ে। সো আমার সাজেশন থাকবে যে মানে রিডাক্স পরে শেখো, আগে রিয়াক্ট হুকটা ভালো করে শেখো, কারণ রিয়াক্ট হুকটা কিন্তু বিল্ট ইন, কিন্তু রিডাক্স কিন্তু একটা থার্ড পার্টি লাইব্রেরি। তো যখন একটা থার্ড পার্টি লাইব্রেরি আমরা কোনো একটা প্রজেক্টে নিয়ে আসি, তো সে আমাকে তখন আবার রিয়াক্টের ওয়ার্ল্ড থেকে বের হয়ে আরেকটা জায়গায় যেতে হচ্ছে। সো ওয়াই নট, রিয়াক্ট তো দিচ্ছে আমাদেরকে হুকস। সো ট্রাই করি আমরা হুক দিয়ে কতটুকু যেতে পারি, এবং আমি দেখেছি যে পার্সোনালি হুক দিয়ে আমরা অনেক দূরই যেতে পারি। সো হুক সিনট্যাক্স আসলে আমরা জানি না, তো আমরা আসলে রিডাক্স ইউজ করে করে অভ্যস্ত, যার কারণে রিডাক্সের দিকেই আমরা ফোকাস করি। বাট যদি তুমি রিডাক্স শেখো তাহলে আমি বলবো হুক শেখার দরকার নাই, সময় নষ্ট করার দরকার নাই। সো এটা একটা কথা। আর রিয়াক্টের বেসিক যে জিনিসগুলো, ভার্চুয়াল ডমের ব্যাপারগুলো খুব ভালো মতো বুঝতে হবে। যে যখনই আমি ফ্রন্ট এন্ডে কোনো কিছু চেঞ্জ করছি, তখন ঠিক রিয়াক্ট কি করে, রিয়াক্ট করে, তাই না? সো রিয়াক্ট করে যখন আমি পারফরমেন্ট ওয়েতে সে করছে কিনা। আমি ধরো একটা সার্টেন অংশ চেঞ্জ করতে যাচ্ছি, কিন্তু তার জন্য পুরো পেজের সমস্ত কম্পোনেন্ট আমি রিফ্রেশ দিচ্ছি। তো এই পারফরমেন্ট ইস্যুগুলো নিয়ে জানতে হবে। এছাড়া রিয়াক্টের বেসিক যে জিনিসগুলো আছে, আর রিয়াক্ট জানার জন্য সবার আগে কিন্তু মডার্ন জাভাস্ক্রিপ্ট জানতে হবে, মডার্ন জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স জানতে হবে। সো ক্লাস, হ্যাঁ, তারপরে যদি ক্লাস বেস না হয় ফাংশনাল রিয়াক্ট কম্পোনেন্ট ইউজ করো, আমি সাজেস্ট করবো ফাংশনাল রিয়াক্ট কম্পোনেন্ট ইউজ করতে। সো যদি ফাংশনাল রিয়াক্ট কম্পোনেন্ট ইউজ করো তাহলে ফাংশনাল জাভাস্ক্রিপ্ট সম্পর্কে জানতে হবে। ঠিক আছে? সো দিজ আর দ্য থিংস। আর এছাড়া রিয়াক্টের আরো বিউটিফুল কিছু ফিচার আছে এখন, রিয়াক্ট সাসপেন্স, হ্যাঁ, তারপরে রেফ আছে, হ্যাঁ, তারপরে কনটেক্সট এপিআই আছে, এরকম অনেক কিছু আছে। সো
টপিক আসলে শেষ নাই, তো ধরে ধরে সবগুলাই শেখা লাগবে যদি ভালো রিয়াক্ট ডেভেলপার হতে চাও। এবং রিয়াক্ট ফিল্ডটা আসলে খুবই কম্পিটিটিভ, তো এখানে ভালোভাবে না শিখলে আসলে কিছু করা যাবে না। হাউ মেনি, আহমেদ রাফাত লিখেছো, ভাইয়া হাউ মেনি টাইমস ইট উইল টেক টু লার্ন অল অফ দিস? ওকে, সেটারও অ্যান্সার আমি শুরুতে দিয়েছিলাম। এটা ডিপেন্ড করে মানুষ টু মানুষ, ঠিক আছে? যেমন ধরো তুমি কি বলতে পারবা যে ধরো একজন ব্রিটিশ, তাকে আমরা বাংলাদেশে ইনভাইট করে নিয়ে আসলাম। সো নিয়ে আসার পরে তাকে আমরা বললাম যে মানে তার বাংলা ল্যাঙ্গুয়েজ শেখানো শুরু করলাম। সো ব্রিটিশ যদি তার নাম হয় জর্জ, তার বাংলা ল্যাঙ্গুয়েজ শিখতে যতদিন লাগবে, আরেকজন যদি নিয়ে আসি স্টেফানি, তাকে যদি আমরা বলি যে তোমার মানে দুজনের কি এক লাগবে? লাগবে না। সো ইট ডিপেন্ডস অন কতটুকু ক্যাচ করতে পারছো। এবং প্রোগ্রামিং এর ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তোমার বেসিক কতটুকু স্ট্রং আছে। ইফ ইউ আর ভেরি গুড অ্যাট জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস ফার্স্টেই, তোমার ফাউন্ডেশন যদি খুব স্ট্রং থাকে, তাহলে না ফুল স্ট্যাকে যখন যাবা, যদি তুমি জাভাস্ক্রিপ্ট ফ্রন্ট এন্ড থেকে জাভাস্ক্রিপ্ট ফুল স্ট্যাকে চলে যাও এবং তোমার বেসিক প্রোগ্রামিং এর বেসিক জিনিসগুলা লাইক ভ্যারিয়েবলস, তারপরে ধরো বিভিন্ন ধরনের ফাংশন কিভাবে কাজ করে, হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেশন, লজিক্যাল অপারেটরস গুলো কিভাবে কাজ করে, এইসব জিনিসগুলো যদি খুব ভালোভাবে জানো, মেমোরি কিভাবে হ্যান্ডেল হচ্ছে, পারফরমেন্স কিভাবে অ্যাচিভ হচ্ছে, তাহলে ফুল স্ট্যাকে যেতে গিয়ে না খুব বেশি প্রবলেম ফেস করবো না। ইট ডিপেন্ডস অন, আমরা যেমন ভার্সিটি লেভেলে যখন যাই, যাদের এসএসসি ইন্টারমিডিয়েট লেভেলে স্কিল খুব ভালো থাকে, বেসিক খুব ভালো থাকে, তারা ভার্সিটিতে খুব একটা প্রবলেম ফেস করে না। সো ব্যাপারটা অনেকটা এরকম। সো স্টেপ বাই স্টেপ যাবা, ধূপ ধাপ স্টেপ মাঝখানে চেঞ্জ করা যাবে না, যে কোনো একটা পাতে যেতে হবে। যদি মনে হয় যে না আমি খুব কমপ্লেক্স জিনিস শিখতে পারি না, দেন স্টিক টু ফ্রন্ট এন্ড, হ্যাঁ, মানে ব্যাক এন্ডে যাওয়ারই প্রয়োজন নাই। এবং যে কোনো জায়গায় ওয়েবের সুবিধাটা হচ্ছে এটা ভেরি ডাইনামিক জায়গা, প্রত্যেকটা জায়গার গুরুত্ব আছে, প্রত্যেকটা জায়গায় জব আছে, কিন্তু ভালোভাবে জানতে হবে, এই হচ্ছে কথা। আচ্ছা, মোহাম্মদ ফাহিম লিখেছে, সরি চলে গেছে এটা। আচ্ছা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কিভাবে ক্যারিয়ার স্টার্ট করতে পারি? ওকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যদি তোমার কাজ করার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে পাইথন শুরু করে দাও, ঠিক আছে? কারণ পাইথন শিখলে ইউ ক্যান রুল দ্য ওয়ার্ল্ড রাইট নাও, এবং পাইথন শেখাটা কম্পারেটিভলি ইজিও হবে, ঠিক আছে? সো পাইথন এ মানে ডেটা সায়েন্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো নিয়ে পাইথন আসলে ওয়ার্ল্ডে রুল করছে এখন, এবং ইট ইজ দ্য মোস্ট সুইটেবল ল্যাঙ্গুয়েজ ফর এআই বলে আমি মনে করি। এছাড়া পাইথনের অলরেডি স্কিল হাবের এখানেই অলরেডি সাকিফুল ভাই অলরেডি বলে গেছেন, আমি দেখেছি একটা সেশনে, যে সেখানে ডেটা সায়েন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলো নিয়ে উনিও কথা বলেছেন মোস্ট প্রবাবলি। সো উনিও কিন্তু পাইথনের কথা বলে গেছেন। সো এছাড়া আর আছে অনেক কিছু আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য বেস্ট হচ্ছে পাইথন, ঠিক আছে? এছাড়া এখন কারেন্টলি জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টও কিন্তু আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এইসব ওয়ার্ল্ডে পা রেখেছে। কিভাবে? থ্রু লাইব্রেরিজ, থ্রু, মানে জাভাস্ক্রিপ্টে সবসময় অন্যের ঘাড়ে চড়তে হয়। জাভাস্ক্রিপ্ট হচ্ছে অনেকটা কি বলবো, মানে সব জায়গা থেকে সুবিধাভোগী আর কি। যেমন টেনসরফ্লো নামে খুবই পপুলার একটা আহ, ইয়ে আছে, মানে বিভিন্ন ধরনের এআই রিলেটেড কাজ করার জন্য। তো টেনসর ফ্লোর এখন জেএস লাইব্রেরি আছে, ঠিক আছে? তো টেনসর ফ্লো জেএস দিয়ে আমরা মেশিন লার্নিং, এআই রিলেটেড কাজ কিন্তু করতে পারি, মডেলিং, হ্যাঁ, এই ধরনের কাজও করতে পারি, ঠিক আছে? সো যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করতে হয়, স্টিক টু পাইথন, অর জাভাস্ক্রিপ্টও হতে পারে, বাট আই উড সাজেস্ট ফর পাইথন। আচ্ছা, মাহবুব হাসান হীরা তুমি লিখেছো, ভাইয়া আমি সিম্পল মার্ন স্ট্যাক পারি, এখন আমার কি করা উচিত? ইন্টার্নে যাব নাকি আরো অ্যাডভান্স শিখে তারপর ইন্টার্নার জব খুঁজবো? আচ্ছা, এটাও ডিপেন্ড করবে তুমি কতটুকু আসলে মার্ন স্ট্যাক পারো তার উপরে। কারণ মানে পারার ডেফিনেশনটা আসলে তো তুমি দিচ্ছ। এখন এটা আসলে জাজ করবে হচ্ছে তোমার যিনি তোমাকে জব দিবে, যিনি ইন্টার্নে জব দিবে। ইন্টার্নে জব দিতে গেলেও তিনি নিশ্চয়ই তোমাকে ভেরিফাই করে নেবে যে তুমি কতটুকু জানো। সো যদি তুমি ওই জায়গাটা পাস করে আসতে পারো, তো ডেফিনেটলি ইউ ক্যান জয়েন। বিকজ প্রফেশনাল ফিল্ডে জয়েন করলে না অনেক কিছু শেখা যায় সিস্টেমের মধ্যে, হ্যাঁ, যে জিনিসটা ঘরে বসে অনেক সময় শেখা যায় না, এটা আমি পার্সোনালি বিলিভ করি। আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে পোর খেতে খেতে, ধাক্কা খেতে খেতে 12 বছর ধরে আজকে এই জায়গাটায় আসছি। সো মানে একটা সময় কিছুই বুঝতাম না। সো আস্তে আস্তে কিন্তু প্রফেশনাল লাইফই কিন্তু আমাকে আসলে বাধ্য করেছে অনেক কিছু শিখতে। সো তুমি যেহেতু অলরেডি মার্ন স্ট্যাক যেহেতু একটা যদি বেসিক লেভেলও পারো, তাও আমি বলবো ইউ শুড সার্চ ফর ইন্টার্ন জব, ইটস এ ভেরি গুড চয়েস। সেটা করে কিন্তু অ্যাডভান্স শিখতে হবে ভাইয়া, নাহলে কিন্তু ওখানেই পড়ে থাকবা, আর ইন্টার্নশিপ পিরিয়ড শেষ হলে তোমাকে আসলে এক্সটেন্ড করবে না। এটা হচ্ছে আমার সাজেশন। সো ডেফিনেটলি অ্যাডভান্সে যাওয়া উচিত। আচ্ছা, তৌহিদ লিখেছো, আই ওয়ান্ট টু নো দ্য ডিফারেন্স বিটুইন নোড জেএস অ্যান্ড জ্যাঙ্গো। আচ্ছা, সো নোড জেএস হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম, মানে জাভাস্ক্রিপ্ট যখন ব্রাউজারে কাজ করে, হ্যাঁ, তখন ব্রাউজার হচ্ছে জাভাস্ক্রিপ্টের রান টাইম, মানে জাভাস্ক্রিপ্ট যে জায়গাটায় রান করছে। আর নোড জেএস হচ্ছে সার্ভারে যখন চলে,
সেটার রান টাইম, মানে সার্ভারও আমি বলবো না, মেশিন বলবো, কারণ সার্ভার তো ইনফ্যাক্ট একটা মেশিনই। সো নোড.জেএস হচ্ছে কি করে, নোড.জেএস কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম, যেখানে জাভাস্ক্রিপ্ট রান করতে পারে। সো যখনই নোড.জেএস জিনিসটা মেশিনে কাজ করে, যার কারণে আমরা সার্ভার তো একটা মেশিনই, তো সার্ভারেও আমরা নোড.জেএস ইউজ করে আমরা বিভিন্ন ধরনের মেশিন রিলেটেড অপারেশন, লাইক মেশিনের ফাইল সিস্টেম থেকে ফাইল পড়া, বা ধরো কি বলবো, মানে মেশিনের অন্য কোনো কাজ করা, লাইক নেটওয়ার্ক অ্যাক্সেস করা, হ্যাঁ, রিকোয়েস্ট পাঠানো, রিকোয়েস্ট আদান প্রদান করা, এই ধরনের কাজগুলো আমরা কি বলবো ওই নোড.জেএস দিয়ে করতে পারি। আর জ্যাঙ্গো হচ্ছে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক। জ্যাঙ্গো কিন্তু কোনো রান টাইম না, জ্যাঙ্গো হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক। লাইক যদি আমি বলি, লারাভেল হচ্ছে পিএইচপির একটা ফ্রেমওয়ার্ক, সো জ্যাঙ্গো হচ্ছে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক। সো পাইথনের একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানানোর জন্য একটা ফ্রেমওয়ার্ক, হ্যাঁ। সো এটা দিয়ে মানে খুবই পাওয়ারফুল, পাইথনের একদম কি বলবো, মানে বাই ডিফল্ট ফ্রেমওয়ার্ক আর কি পাইথনের জ্যাঙ্গো। এছাড়া ফ্ল্যাস্ক আছে। সো এই হচ্ছে নোড.জেএস এর সাথে জ্যাঙ্গোর ডিফারেন্স আর কি, মানে তুলনাই হয় না আর কি, কারণ দুটা ল্যাঙ্গুয়েজ থেকে এসছে। আর পারফরমেন্স বা অন্যান্য জিনিস নিয়ে যদি কথা বলো, কেউই কারোর থেকে কম না আর কি। এই আচ্ছা, রিয়াসাত রাফিও লিখেছো, আফটার লার্নিং রিয়াক্ট জেএস হুইচ ওয়ান আই শুড লার্ন ফার্স্ট, নেক্সট জেএস অর গ্যাটসবি? ওকে, সো আফটার লার্নিং রিয়াক্ট জেএস, এখানেও প্রশ্ন আসছে যে রিয়াক্ট জেএস কতটুকু শিখেছো। সো এনিওয়েজ, রিয়াক্ট জেএস যদি তুমি বেসিক লেভেলেও শিখে থাকো, সবকিছু জানো রিয়াক্ট জেএস এর মোটামুটি, তাহলে এবার তোমাকে চুজ করতে হবে তুমি আসলে মানে কোন ধরনের রেন্ডারিং করবা। তুমি যেহেতু রিয়াক্ট জেএস জানো, তাহলে আমি ধরে নিচ্ছি তুমি রেন্ডারিং মানে জানো। সো রেন্ডারিং যদি তুমি তুমি যদি এমন ওয়েবসাইট বানাতে চাও যেটার এসইও প্রয়োজন, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োজন, হ্যাঁ, তাহলে ডেফিনেটলি ইউ শুড গো টু নেক্সট জেএস। কারণ নেক্সট জেএস এ তুমি সার্ভার সাইড রেন্ডারিং করতে পারবা, মানে ইউ ক্যান কন্ট্রোল এসইও। তুমি ক্লায়েন্ট সাইড রেন্ডারিং করতে পারবা, লাইক গ্যাটসবি। আর এছাড়া তুমি চাইলে আরেকটা আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক সাইট জেনারেশন, সেটাও তুমি করতে পারবা নেক্সট জেএস এ। সো নেক্সট জেএস ইজ এ কমপ্লিট সলিউশন, whereas গ্যাটসবি ইজ অ্যাকচুয়ালি ফোকাসড অন অলরেডি ক্লায়েন্ট সাইড, মানে স্ট্যাটিক সাইট জেনারেশন। মানে আমি সবকিছু স্ট্যাটিক্যালি, মানে আমার সবকিছু মানে খুবই হাই পারফরমেন্ট, এটা ঠিক, খুব ধূপধাপ সাইট চলে আসবে, কিন্তু সাইট যদি বেশি ডাইনামিক হয়, খুব ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়, তাহলে আই উড ডেফিনেটলি নট সাজেস্ট গ্যাটসবি। বাট গ্যাটসবি ইজ এ ভেরি গুড ওয়ান। এবং গ্যাটসবি মূলত হচ্ছে একটা যে লাইব্রেরিটা, সেটা বেসিক্যালি আসলে কি বলবো, মানে বেশ বেশ পপুলার হয়েছে এখন, কমিউনিটিও বেশ বড় হয়েছে, বাট হাইলি প্লাগ ইন ডিপেন্ডেন্ট, প্রচুর প্লাগ ইন ইনস্টল করতে হয়। রাদার নেক্সট জেএস অনেক কিছু বিল্ট ইন অলরেডি থাকে। এই তো। আর কারোর কোনো কোশ্চেন যদি থাকে, কাইন্ডলি আস্ক। আচ্ছা, শাহিনুল হক লিখেছো, দাদা হুইচ আর দ্য রাইট ওয়ে অর সোর্সেস দ্যাট আই ক্যান লার্ন more in depth Marn? Have you planned to do something on your glorious channel for Marn? Well, অ্যাকচুয়ালি আমার মার্ন মানে কি, মার্নের টোটাল ফর্ম হচ্ছে মঙ্গো, এক্সপ্রেস, রিয়াক্ট, আর একটা হচ্ছে নোড জেস, রাইট? সো আমি আসলে ভেঙে ভেঙে করাচ্ছি, মানে এটা তো চারটা চারটা জিনিস। মঙ্গো হচ্ছে ডেটাবেস, এক্সপ্রেস হচ্ছে নোডের একটা ফ্রেমওয়ার্ক, মানে ইআরএন অলমোস্ট সেম, আর হচ্ছে রিয়াক্ট। সো রিয়াক্ট নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটা ক্র্যাশ কোর্স আছে। সো ওটা দিয়ে আমি রিয়াক্টের বেসিকটা কভার করেছিলাম মোটামুটি, বাট সামনে আমি রিয়াক্ট আস্তে আস্তে শেখানো শুরু করবো সিরিজ অনুযায়ী। বাট আমি তো আসলে প্রফেশনাল টিচার না, আমি খুবই ফ্রি টাইমে আসলে কন্টেন্ট প্রোভাইড করি, যার কারণে আমার কন্টেন্ট খুব দেরিতে আসে। বাট আমি চেষ্টা করি যেটুকু শেখাচ্ছি খুব ভালোভাবে শেখাতে। সো এনের যেটা তুমি বললা নোড, সেই নোড নিয়ে আমার চ্যানেলে খুঁজলে অলরেডি পাবা যে আমি অলরেডি আমার নোড জেস এর একটা রানিং সিরিজ চলছে, এবং সেখানে আমি র নোড জেস দিয়ে শুরু করেছি, ইনডেপ নোড জেস শিখাচ্ছি, খুব তাড়াতাড়ি আমি এক্সপ্রেস জেস শেখানো শুরু করব। সো কাভার্ড। আর হচ্ছে আমার ক্র্যাশ কোর্স থেকে তুমি দেখতে পারো। আর যেটা মঙ্গো, হ্যাঁ, সেটা নিয়েও আমি মানে নোট জেস শেখানোর পরে আমি ডেফিনেটলি শেখাবো। তো যখন এই চারটা এক জায়গায় করব, তখন আসলে মার্ন হবে। ওকে, এই তো। আচ্ছা, নিলয় জিজ্ঞেস করেছো জাভাস্ক্রিপ্ট, নোড.জেএস এবং এসকিউএল এর জন্য কোন বই ফলো করতে পারি। আচ্ছা, সো বইয়ের ব্যাপারে আমি পার্সোনালি আমি নিজেও খুব বেশি একটা জানি না, কারণ আমি নিজেও খুব বই প্রোগ্রামিং এর জন্য বই কম পড়েছি। কারণ এখন একটা সময় পড়েছি আমরা, যখন আমরা যখন আমাদের একাডেমিক লাইফে ছিলাম, তখন আমি পড়েছি। বাট প্রোগ্রামিং এর জন্য নর্মালি ওয়েব রিসোর্সেস ইউজ করা হয়, এবং সবাই ভিডিও কন্টেন্ট প্রেফার করে, আমিও সেটাই বলবো। বাট যদি তুমি এক্স্যাক্টলি বইয়ের কথা বলো, তাহলে বাংলায় যদি বলো, বাংলাদেশে বেশ কিছু জাভাস্ক্রিপ্টের উপরে বা
এরকম প্রোগ্রামিং করে নোড.জেএস এর আমি ঠিক জানি না, বাট জাভাস্ক্রিপ্টের কিছু বই আছে। হ্যাঁ, লাইক জুনায়েদ ভাইয়ের একটা খুব পপুলার জাভাস্ক্রিপ্টের একটা বই আছে। এছাড়া আমি যতটুকু জানি ঝাঙ্কার ভাইয়ের থাকতে পারে, কারণ ঝাঙ্কার ভাই তো আসলে অনেক কিছু নিয়ে বই লিখেছেন, তো তারও থাকতে পারে। আর এসকিউএল এর জন্য আমার আসলে বই, বাংলা বই বা ওইভাবে জানা নাই, বাট যদি আমি জানতে পারি আমি কমেন্ট সেকশনে প্লিজ একটা কমেন্ট করবো, আমি লাইভ শেষ হলে আমি খুঁজে দরকার হলে মানে রিপ্লাই দিয়ে দিব আর কি। আচ্ছা, মোহাম্মদ ফাইম তুমি লিখেছো কোড ওয়ার্স কেমন হবে জেএস প্রবলেম সলভের জন্য? ডেফিনেটলি ভালো হবে, কারণ প্রবলেম সলভিং এর জন্য খুবই ভালো একটা জিনিস। সো মানে যদি প্রবলেম সলভিং স্কিল ডেভেলপ করতে চাও, ডেফিনেটলি কোড ওয়ার্স ইজ এ ভেরি গুড চয়েস। তানিন লিখেছো ভাইয়া এনি টিপস অ্যাবাউট স্ট্রাকচারিং এ নোড.জেএস প্রজেক্ট? ওকে, সো এই স্ট্রাকচারিং এ নোড.জেএস প্রজেক্ট এটা তো আসলে বেশ বড় একটা ব্যাপার, এখানে তো রিপ্লাই দিয়ে আসলে মুখে বলা যাচ্ছে না। বাট এটার জন্য আমি সাজেস্ট করবো আমার চ্যানেলে যেতে, সেখানে নোড.জেএস এর অ্যানাটমি অফ আ নোড.জেএস প্রজেক্ট এই নামে সার্চ দিলে মেবি পাবা একটা। সেখানে আমি নোড.জেএস প্রজেক্টের একটা নোড.জেএস প্রজেক্টের একটা স্ট্রাকচার কেমন হওয়া উচিত সেটা আমি দেখিয়েছিলাম। সামনে যখন আমি এক্সপ্রেস জেএস শেখানো শুরু করব, তখন আমি অ্যাকচুয়ালি দেখাবো যে এক্সপ্রেস জেএস এর বয়লার প্লেট একটা স্ট্রাকচার কেমন হওয়া উচিত। সো এই তো। আচ্ছা, জয় লিখেছো ভাইয়া প্লিজ টেল অ্যাবাউট অ্যালগোরিদম এন্ড ডাটা স্ট্রাকচার ফর এন্ট্রি লেভেল ডেভেলপার্স, হাউ মাচ নলেজ কোম্পানি ওয়ান্ট? আচ্ছা, সো ভেরি গুড কোশ্চেন, কারণ অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার এই জায়গাটা মূলত খুবই স্কিলের একটা ব্যাপার। মানে যারা প্রোগ্রামিং কে আসলে মানে ধারণ করে, হ্যাঁ, মানে প্রোগ্রামিং এর একদম রুট থেকে শিখতে চায়, তারা আসলে অ্যালগোরিদম এবং ডেটা স্ট্রাকচার শিখে, এবং এটা ইজ কাইন্ড অফ আ একাডেমিক কনসেপ্ট। হ্যাঁ, তো আমাদের কম্পিউটার সায়েন্স কোর্স, মানে আমাদের যে একাডেমিক যে প্রোগ্রামগুলো থাকে আমাদের ইউনিভার্সিটিতে, সেখানে শেখানো হয় ডেটা স্ট্রাকচার, অ্যালগোরিদম। সো খুবই ইম্পর্টেন্ট। এবং ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম ভালোভাবে জানা থাকলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আসলে অনেক সুবিধা হয়। বিশেষ করে গো এর কথা বললাম, হ্যাঁ, তারপরে পাইথন বলো বা যেটাই বলো, ডেটা স্ট্রাকচার ইজ মানে খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। সো যে কোনো কোম্পানি যারা মানে বাংলাদেশের কথা আমি বলবো না, বাংলাদেশে কতটুকু ডেটা স্ট্রাকচার নিয়ে কোশ্চেন করে, আমি কোশ্চেন করে অনেক টপ, মানে এটা ডিপেন্ড করে ইন্টারভিউয়ারের উপর। বাট যদি বাইরের কথা বলি, প্রত্যেকটা বড় বড় কোম্পানি অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচারের উপর ইন্টারভিউতে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দেয়। সো অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচারের উপরে যদি খুব ভালো প্রোগ্রামার হতে চাও, ডেফিনেটলি সময় দেওয়া উচিত। এবং আমি চেষ্টা করব আমার চ্যানেলেও অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচার নিয়ে আস্তে আস্তে শেখানোর। এছাড়া অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচারে ইউটিউবে প্রচুর ভালো ভালো চ্যানেল আছে যেখানে অ্যালগোরিদম এবং ডাটা স্ট্রাকচার শেখানো হয়। কিছু ইন্ডিয়ান চ্যানেল আছে, হ্যাঁ, যদি একটু একটু হিন্দি বুঝতে পারো তাহলে খুব বিউটিফুল কিছু চ্যানেল আছে, আমি কমেন্ট দিলে আমি রিপ্লাই দিয়ে দিব। তো ওইগুলো চ্যানেলে সার্চ করলেও খুব ভালো ভালো ডেটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদমের সিরিজ পাবা একদম ফ্রি অফ কস্ট। নেক্সট জেএসএ, আচ্ছা, মেজবাউল আবেদিন লিখেছো যে নেক্সট জেএসএ কখন সার্ভার সাইড রেন্ডার আর কখন ক্লায়েন্ট সাইড রেন্ডার করতে হয়? আচ্ছা, এটা নিয়ে একদম তুমি যতটুকু আমি তোমাকে তোমাকে তো আমি পার্সোনালি চিনি, তুমি আমার চ্যানেলে রেগুলার কন্টেন্ট দেখো, তো সেটা নিয়ে আমার অলরেডি চ্যানেলে কন্টেন্ট আছে, সেটা তুমি জানো। এই টপিক নিয়ে আমি করেছিলাম। তো সেখানে ডিটেল বলা আছে। বাট তারপরেও যেটা আমি বলতে চাচ্ছি যে নেক্সট জেএসএ সার্ভার সাইড রেন্ডারিং তখনই আমি করব যখন আমার ওয়েবসাইটে এসইও প্রয়োজন হবে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন প্রয়োজন হবে। আমি চাই পাবলিকলি আমার সাইট সার্চ ইঞ্জিনে খুঁজে পাওয়া যায় যেন। লাইক যদি আমার একটা ফেসবুকের কথা আমি চিন্তা করি, ফেসবুকে কিন্তু অনেক কিছু এসইও, মানে ফেসবুকের যে আমরা আমরা আমাদের ভিতরে যে কন্টেন্ট গুলো, কিছু জিনিস এসইও ফ্রেন্ডলি, কিছু জিনিস এসইও ফ্রেন্ডলি না। যেমন ফেসবুকে আমি একটা প্রাইভেট কন্টেন্ট দিলাম, হ্যাঁ, আমার প্রাইভেসি দিয়ে, হ্যাঁ, তো সেই জিনিসটা কিন্তু এসইও ফ্রেন্ডলি হবে না। সো আবার কিছু কিছু জিনিস পাবলিক যেগুলো, সেগুলো কিন্তু আবার এসইও ফ্রেন্ডলি হবে। তো তার মানে ফেসবুকের ওয়েবসাইটের মধ্যে দুইটা অপশনই আছে, আপনার দুইটাই লাগবে, এসইও ফ্রেন্ডলিনেসও লাগবে, আবার আমার নর্মালও লাগবে। এই ধরনের জগা খিচুড়ি যখন লাগবে, কমপ্লেক্স, তখন নেক্সট জেস বেস্ট চয়েস। যে অংশটুকু তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার প্রয়োজন নাই, যেটা ব্যাক এন্ডে আছে, সেই জিনিসটাকে তুমি নর্মালি রিয়াক্টের যে ক্লায়েন্ট সাইড রেন্ডারিং সেটা দিয়ে করতে পারো, এপিআই কল করে করে। আর যদি তোমাকে ইয়ে করতে হয়, সার্ভার মানে কি বলবো, মানে এসইও করতে হয়, তাহলে ডেফিনেটলি তোমাকে সার্ভার সাইড রেন্ডারিং করে আসতে হবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই নেক্সট জেএস ইজ এ গুড চয়েস। গ্যাটসবিতে এই জগা খিচুড়িটা করা যায় না আর কি।
আচ্ছা, আরাফাত শুভ বলেছো জাভাস্ক্রিপ্ট ভালো করে শেখার জন্য প্রজেক্ট করব নাকি অনলাইন প্রবলেম সলভিং, দুইটাই করতে হবে। সো সবার আগে শিখতে হবে বেসিক সিনট্যাকটিক ব্যাপারগুলো যেন একদম নখদর্পণে থাকে। হ্যাঁ, তারপরে সিনট্যাকটিক ব্যাপারগুলো আয়ত্তে চলে আসলে তারপরে হচ্ছে আমি বলবো আগে কনসেপ্ট শিখতে হবে। কারণ কনসেপ্ট যদি না জানো তাহলে প্রবলেম সলভিং করতে পারবে না। যদি কনসেপ্ট জানা হয়ে যায় তারপরের ইয়েটা হবে হচ্ছে যে মানে আমরা প্রজেক্ট করব, ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করব, এরপরে আস্তে আস্তে এন্টারপ্রাইজ লেভেলে যাব, বড় বড় প্রজেক্ট করব। যদি কোনো জায়গায় জব না পাও তাহলে নিজেই অনলাইন মানে অনেক ধরনের প্রজেক্ট আইডিয়া নিজেরাই তৈরি করতে পারো। এবং নাও ইটস এ ওয়ার্ল্ড অফ নো কোড। সো নো কোড যুগে তুমি নিজেও একটা নিজস্ব একটা স্যাস প্রোডাক্ট বানিয়ে ছেড়ে দিতে পারো অনলাইনে। হ্যাঁ, সেভাবেও আসলে শেখা যায়। আরেকটা ওয়ে অফ লার্নিং হচ্ছে যে মানুষকে শেখানো, যেটা আমি করি, ঠিক আছে? সো সেটাও করতে পারো। আর প্রবলেম সলভিং ডেফিনেটলি মানে করা উচিত, ঠিক আছে? যেভাবেই পারা যায় প্রবলেম সলভিং এ সময় দেওয়া উচিত। আচ্ছা, সো অনুপ লিখেছো হাউ উই উইল লিমিট দ্য ডেভঅপস এরিয়া টু লার্ন অর রিপ্রেজেন্ট আওয়ারসেলভস কুইকলি, হিউজ টাস্ক অর লার্নিং আর নট দে। আচ্ছা, এরিয়া টু লার্ন রিপ্রেজেন্ট আওয়ারসেলভস কুইকলি। আচ্ছা, সো এইটা আসলে আহ, মানে কি বলবো, মানে ডেভঅপস এরিয়া তো আসলে কি বলবো, এটা তো স্কিলের একটা ব্যাপার। এটাও আসলে আমি আপনারা যেটা মনে করছেন যেটা কি বলবো খুব তাড়াতাড়ি শেখা যায় তা কিন্তু না। ডেভঅপস এ কিন্তু এখন প্রচুর কাজ করতে হয় ডেভঅপস এরকে। এবং ডেভঅপস এর মধ্যে প্রচুর স্ক্রিপ্টিং, সিআইসিডি অপারেশন, বহুত কিছু নিয়ে জানতে হয়। সো ওয়েব মানে যে জিনিসটাই আপনি ডেভঅপস এ যান অথবা আপনি ফ্রন্ট এন্ডে যান অথবা আপনি ব্যাক এন্ডে যান, যদি আধা খাপচা করে শুরু করে দিতে চান, মানে মোটামুটি জগা মানে কি বলবো এভারেজ লেভেলে, খুব বেশি শিখতে হবে না। কিন্তু যদি একটু ভালোভাবে করতে চান, সেটা ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হন এবং সেটাকে ধরে রাখতে চান, কারণ ওয়েবে কাজ করবেন, আজকে যে মানে টেকনোলজি কন্টিনিউসলি চেঞ্জ হবে। আপনার যদি বেসিক ঠিক না থাকে, কনসেপ্ট ঠিক না থাকে, নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে, আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানি এখন পিএইচপি তে কাজ করে, কালকে বললো আজ থেকে আমরা পিএইচপি তে কাজ করবো না, আমরা নোডে কাজ করব। তো তখন আপনি বিপদে পড়ে যাবেন। সো দ্যাটস ওয়াই আপনার আসলে এমন মানে যেটাই আপনি করেন না কেন, সেটা আসলে কোনোটাই আসলে হিউজ টাস্ক মনে করা উচিত হবে না। লার্নিংটা কন্টিনিউয়াস করে যেতে হবে। যা লাইক প্রোগ্রামারের ব্যাপারটাকে আপনার ডাক্তারদের মতো চিন্তা করতে পারেন। ডক্টরদেরকে কন্টিনিউয়াসলি কনস্ট্যান্টলি তাদেরকে কিন্তু আপডেটেড থাকতে হয়, পড়াশোনা করতে হয়। প্রোগ্রামিং ইজ লাইক দ্যাট। প্রোগ্রামিং ইজ নট ফর ফান। প্রোগ্রামিং ইজ ফান। যে প্রোগ্রামিং কে বুঝে গেছে তার জন্য এটা ফান। বাট প্রোগ্রামিং ইজ অ্যাকচুয়ালি মোর দ্যান ফান। এটা একটা সাধনার মতো। হ্যাঁ, পার্সিভারেন্স সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং লেগে থাকাটা খুবই জরুরি জীবনের শেষ পর্যন্ত যতদিন প্রোগ্রামিং করবেন। সো দ্যাটস ওয়াই মানে যে টাস্কটাই করেন না কেন, হ্যাঁ, হিউজ টাস্ক মনে করবেন না কাইন্ডলি। এই তো। সো আমরা অলরেডি অনেক বড় করে ফেলেছি সেশনটা। সো যদি আর কোনো কোশ্চেন না থাকে, দেন আই থিঙ্ক আই উড লাভ টু রিকোয়েস্ট স্কিল হাব টু ক্লোজ দ্য সেশন।